নমস্কার। আপনারা শুনছেন অডিও স্টোরি স্টেশন। আমি আপনাদের সাথে দেবারতী। আজকে আমরা শুনব শ্রী গৌতম রায় রচিত গোয়েন্দা নীলাঞ্জন ব্যানার্জির গল্প শেষ কোথায়ের প্রথম পর্ব। তাই গল্পটা শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল এবং গল্পটা ভালো যদি লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটা প্রেস করবেন। এছাড়া যারা আমার চ্যানেলে নিয়মিত গল্প শোনেন, গল্প শুনতে ভালোবাসেন, তাদেরকে বলবো, যদি আমার চ্যানেলের মেম্বারশিপ নিতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনের পাশে যে জয়েন বাটনটা আছে সেটা প্রেস করে মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ শুরু হচ্ছে 29 টাকা থেকে। এছাড়া সুপার চ্যাট এবং সুপার থ্যাঙ্কসের মাধ্যমেও আমার এই চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করতে পারেন। আর আমার গল্প আপনাদের কেমন লাগছে, আমার গল্পের সিলেকশন কেমন লাগছে, আমার কাজ কেমন লাগছে, সেগুলোও অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ভালো লাগছে, খারাপ লাগছে, সমস্ত কিছু আপনাদের অনুভূতি আমার সাথে শেয়ার করতে পারেন। তার জন্য নিচে কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই সপ্তাহতেই আসবে আমাদের আরও একটা নতুন গোয়েন্দা গল্প, এবং সেটা জানার জন্য তো অবশ্যই শুনতে হবে অডিও স্টোরি স্টেশন, থাকতে হবে অডিও স্টোরি স্টেশনের পাশে, এবং চোখ রাখতে হবে মাঝে মধ্যে কমিউনিটি পোস্টে। তাহলে চলুন, আর বেশি সময় নষ্ট করব না, এবার সরাসরি চলে যাব আমাদের আজকের গল্পে। শুনে নেব আজকের গল্পের প্রথম পর্ব। তাহলে চলুন সরাসরি কান পাতা যাক আজকের গল্পের জন্যে। বিকাশ তালুকদার বললেন, ব্যানার্জি সাহেব, আপনার কি মনে আছে আজ থেকে প্রায় 24-25 বছর আগে পরপর বেশ কিছু নামি দামি মানুষ মারা যাচ্ছিলেন? তার মধ্যে ছিলেন অভিনেতা, গায়ক, খেলোয়াড়। আমি নাম দিয়েছিলাম সেলিব্রিটি প্রয়াণ পর্ব। চায়ে চুমুক দিতে দিতে নীল বলল, হ্যাঁ, অনেক দিন হয়ে গেল। তা হঠাৎ এ প্রসঙ্গ তোলার কারণ? ওখানেও কি কোনো রহস্য আছে? বিকাশ বললেন, না, মোহাম্মদ রফিক, কিশোর কুমার বা আমাদের উত্তম কুমারের মৃত্যুর মধ্যে আপনার আমার খোরাক কিছু নেই। কিন্তু সেই সময় একটা খবর হঠাৎ আমার মনে পড়ল। বোধহয় সেদিন উত্তম কুমার মারা গিয়েছিলেন। সেদিনের যে কোনো দৈনিক কাগজে উত্তম কুমার ছাড়া আর কোনো খবরই ছিল না। খুবই স্বাভাবিক। ওর আগে এত বড় মাপের ম্যাটনি আইডল বিশেষ করে বাঙালিদের কাছে আর কেউ বোধহয় ছিলেন না। আপনি ঠিকই বলেছেন। আমার গিন্নি তো সেদিন শোকের দিন। ওর হাবভাব দেখে যা মনে হচ্ছিল যেন হঠাৎ ওর প্রেমিকের মৃত্যু হয়েছে। সেদিন তো আর রান্নাঘরেই ঢুকলো না। নীল সামান্য হাসল, তারপর বলল, শুধু আপনার গিন্নি কেন, অনেক বৃদ্ধাকেও দেখেছি শোকে মুহ্যমান। কিন্তু এটা তো গৌরচন্দ্রিকা, আসল কথাটা কি? বিকাশ বললেন, হ্যাঁ, সেটাই বলছি। উত্তম কুমার মারা যাবার 3-4 দিন আগে নামকরা এক দৈনিক পত্রিকায়, সম্ভবত 5-এর পাতায়, তৃতীয় কি চতুর্থ কলামের নিচের দিকে ছোট্ট করে একটা সংবাদ বেরিয়েছিল এক রাঁধুনির নৃশংস মৃত্যু নিয়ে। মেয়েটির বয়স বড়জোর ওই তখন 27-28। ঘরে বছর 7-8-এর একটি সন্তানকে কাছে নিয়ে মেয়েটি ঘুমিয়েছিল। ঘুমন্ত অবস্থায় কেউ তার মাথায় পরপর কয়েকবার কাটারি দিয়ে আঘাত করে। আঘাতজনিত কারণেই তার মৃত্যু হয়। খবরটা নিশ্চয়ই আপনার চোখ এড়িয়ে গিয়েছিল। কিছুক্ষণ চিন্তা করে নীল বলল, আসলে ওই সময় আরও একটা রোমহর্ষক ঘটনা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। বোধহয় সেই কারণেই এই খবরটা চোখ এড়িয়ে, রাদার বলতে পারেন মন থেকে স্লিপ করে গিয়েছিল। আপনি কোন ঘটনার কথা বলছেন? সেই যে কল্যাণী সীমান্তের একটা গ্রামে এক পরিবারের 5 জন একই দিনে খুন হন। মানে কেউ তাদের বিষ প্রয়োগ করে হত্যা করে। এই ব্যাপারেই সম্ভবত ওই পরিবারেরই খুব ঘনিষ্ঠ একজন যুক্ত ছিল। ইয়েস ব্যানার্জি সাহেব, আপনি ঠিক সময়টাই ধরেছেন। কিন্তু সে কেস তো ধামাচাপা পড়ে গেছে। 2-1 দিনই হইচই হবার পরই ইন্দ্রপতন। শুনেছিলাম, মানে কাগজে পড়েছিলাম যে সেই লোকটি নাকি অ্যারেস্ট করাও হয়েছিল। তারপর তো ঘটনার মহাসমুদ্রে ছোট একটা জলবিন্দুর মতো এ ঘটনা হারিয়ে গেছে। তা এতদিন পর এক অতি অখ্যাত রাঁধুনি মহিলাকে নিয়ে আপনার মগজে নাড়াচাড়া কেন শুরু করলেন? সেই রাঁধুনি মেয়েটির ছেলে এখন 32-33 বছরের যুবক।
আমাদের এই থানায় কনস্টেবল র্যাঙ্কে কাজ করছে। ছেলেটি আমায় খুব ভক্তি শ্রদ্ধা করে, আমাকে কাকু বলে ডাকে। আচ্ছা, তা কি চায় ছেলেটি? তার চাওয়াটা খুবই যুক্তিসঙ্গত, কিন্তু চাওয়াটাই তো হাস্যকর। হুম, তবু শুনি। সে নাকি একটা ডিটারমিনেশন নিয়ে পুলিশের খাতায় নাম লিখিয়েছে। ডিটারমিনেশন? তা ডিটারমিনেশনটা কি? তার মাকে যে খুন করেছে সে তাকে খুঁজে বার করতে চায়। ব্যাপারটা হাস্যকর নয় কি বলুন? কোনো উত্তর না দিয়ে নীল চোখ বুজে কিছুক্ষণ সিগারেট টানলো। পোড়া সিগারেটটা অ্যাস্ট্রের মধ্যে গুজে দিতে দিতে বলল, ছেলেটির নাম কি? বিজয় সামন্ত। তা আপনি কি এখন বিজয়কে নিয়ে ভাবতে শুরু করে দিলেন নাকি? নীল ওর মিষ্টি হাসিটা সারা মুখে ছড়িয়ে দিতে দিতে বলল, আপনি তো আমাকে ভাববার জন্য গল্পটা করলেন, তাই নাকি? বিকাশ বললেন, ঠিক তা নয়। কি এক বিজয় সামন্ত, চালচুলোহীন এক কনস্টেবল, তার অবাস্তব প্রতিজ্ঞা অনেকটা গল্পের বইয়ে যেমন থাকে। 24 বছর আগে কেউ একজন তার মাকে খুন করেছিল। আজ কি তার কোনো হদিশ পাওয়া যায়? যায় না। অতএব আপনাকে অহেতুক ভাবনার মধ্যে ফেলার কোনো উদ্দেশ্যই আমার নেই। বিজয়কেও আমি বুঝিয়েছি, কিন্তু ও তো নাছোড়বান্দা। ছেলেটি ছেলেটিকে একবার আমার কাছে নিয়ে আসতে পারবেন? আপনি খেপেছেন। প্রথম কথা, তার কোনো ট্যাঙ্কের জোর নেই। দ্বিতীয় কথা, অকারণ যখন তখন আপনাকে বিরক্ত করবে। ঠিক আছে, তবু একদিন বিজয়কে নিয়ে আসুন, দেখি না আমি কতটা বিরক্ত হই। আমি কেবল জানতে চাই কোন সূত্র ধরে একটা হারিয়ে যাওয়া ঘটনার কাছে সে পৌঁছতে চাইছে। কথা বলতে বলতে বাইরে গাড়ি বন্ধ হওয়ার আওয়াজ। নীল বলল, নন্দিনী এলো। খুব ভালো হলো, অনেক দিন বৌঠানের সঙ্গে দেখা হয়নি। আপনার ভাগ্য দেখলে আমার হিংসা হয় মশাই। হঠাৎ আমার ভাগ্যের প্রতি এত ঈর্ষান্বিত কেন? এই বয়সে এমন একজন সুন্দরী গৃহিণী পাওয়া কি কম ভাগ্যের কথা? আমার তো খুবই দুশ্চিন্তা ছিল। আপনার শেষ বয়সে কে আপনার পাশে থাকবে? মিস্টার তালুকদার, আমাদের বিয়েটা অনেক পরে হলেও প্রেমটা কিন্তু অনেক দিনের। পোস্ট অফিসের গাফিলতি না হলে অনেক আগেই আমাদের বিয়েটা হয়ে যেত। হ্যাঁ, আপনি ভাগ্য মানেন না, কিন্তু আমি মানি। ভাগ্যই আপনাদের বিচ্ছিন্ন করেছিল, আবার ভাগ্যই আপনাদের মিলিয়ে দিয়েছে। ঈশ্বর আছেন, বুঝলেন, ঈশ্বর আছেন। নীল কিছু উত্তর দেবার আগেই নন্দিনী ঘরে এলো। বিকাশের পাশে অনেকটা জায়গা ফাঁকা ছিল। সেইখানে বসতে বসতে নন্দিনী বলল, দুই বুড়ো আবার এক জায়গায়, আবার কি খুন হলো? বিকাশ বললেন, না ভাবিজি, একটু আগেই বললেন না, দুই বুড়ো এক জায়গায়। আপনি দেখবেন 2-3 জন বুড়ো এক জায়গায় হাজির হলেই তাদের নস্টালজিয়ায় পেয়ে বসে। আমাদেরও তাই। একটা খুনের ব্যাপার নিয়ে অতীতচারণ হচ্ছিল আর কি। নন্দিনী বলল, তা ভালো, স্মৃতি সততই সুন্দর। প্রবলভাবে মাথা নাড়াতে নাড়াতে বিকাশ বললেন, না ভাবিজি, স্মৃতি সর্বদাই সুখের হয় না। অনেক দুঃখের কথাও স্মৃতিতে ভেসে থাকে। সেগুলো ভাবায়, সেগুলো কাঁদায়। নীল নন্দিনীকে বলল, হলো তো, পাগলকে সাঁকো নাড়াতে বারণ করলে পাগল আরও বেশি করে সাঁকো নাড়াবে। বিকাশবাবু এরপর সোজা ঢুকে যাবেন ফিলোসফিতে। তখন ফিরিয়ে আনতে গেলে দরকার হবে দীপুকে, তো সেও তো এখন নেই। নন্দিনী প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলো, দীপু কি ফোন করেছিল? কই না তো। আর ওর ঘাড়ে যে বোঝা চাপিয়ে দিয়েছো, ও তো এখন দম ফেলার সময় পায় না। নন্দিনী বলল, সাইকেল হাউস নিয়ে ও যত মেতে থাকবে ততই ভালো। ওরও ভালো, আমাদেরও ভালো। তুমি চা খেয়েছো? নীল বলল, হ্যাঁ দেবী, তবে মাত্র 1 কাপ। তাও বিকাশবাবু এসে পড়লেন তাই। নন্দিনী উঠে পড়ল, বলল, ঠিক আছে, তোমরা গল্প করো। বিকাশদা, আপনি চলে যাবেন না, আমি চা জল খাবারের ব্যবস্থা করছি। বিকাশ বললেন, ঠিক হ্যাঁ ভাবিজি, আমরা ততক্ষণে বুড়োমি করি। আপনি আসুন। আপনাদের এদিকে একটা মিষ্টির দোকান আছে, বেশ বিগ সাইজের সিঙাড়া তৈরি হয়। কিছু না বলে নন্দিনী হাসতে হাসতে বেরিয়ে গেল। দিন চারেক পর একদিন সকালে দীপু এসে বলল, কোথাও কোনো অপকর্ম করেছো নাকি? একজন পুলিশ তোমায় খোঁজ করছে। নীল কাগজ পড়ছিল। খবরের কাগজ থেকে মুখ না তুলেই বলল, যা ডেকে নিয়ে আয়। এই ঘরে একমাত্র বিকাশদা ছাড়া আর তো কোনো, অবশ্য তোমার জামাইবাবু আছেন, তবে তিনি তো এখন এক্স। তুই বড্ড বাজে বকিস, যা ডেকে নিয়ে আয়। যথা আজ্ঞা বলে দীপ চলে গেল।
মিনিট 3 পর বিজয় সামন্তর প্রবেশ। সপ্রতিভ যুবক, রংটা একটু মাজা, স্বাস্থ্যটাও বেশ ভালো, ট্রেনিং নেয়া শরীর, দেখলেই বোঝা যায় পুলিশের ইউনিফর্ম পরেই এসেছে। নীল বলল, বসো। তুমি বিজয় সামন্ত? বিজয় বিগলিত কণ্ঠে বলল, হ্যাঁ স্যার, বিকাশবাবু আপনার সঙ্গে দেখা করতে বললেন। ঠিক আছে, আগে তুমি বসো, তারপরে সব শুনবো। আপনি বলুন স্যার, আমার দাঁড়ানোর অভ্যাস আছে। নীল বলল, শোনো বিজয়, আমি কিন্তু তোমার বস নই। তোমার মুখ থেকে কিছু কথা শুনবো বলেই তোমায় ডেকে পাঠিয়েছি। তুমি রিল্যাক্স হয়ে বসো, কোনো সংকোচের কারণ নেই। বিজয় সামনের সোফায় বসে, একটু আড়ষ্ট ভঙ্গিতে। নীল দীপুকে বলল, নয়নাকে বলতো চা দিতে। বিজয়, তুমি চা খাও তো? হ্যাঁ স্যার, খাই, তবে বললাম না, সংকোচের কোনো কারণ নেই। দীপু চলে গেল। নীল একটা সিগারেট ধরাতে ধরাতে জিজ্ঞাসা করল, তুমি এখন কোন থানায় আছো? ভবানীপুর, বিকাশ কাকুর আন্ডারেই আছি। তোমার ডিউটি কি থানায় না ট্রাফিকে? থানাতেই। কতদূর পড়েছ? গ্র্যাজুয়েশন করেছি। তার মানে পরীক্ষা দিয়ে আরও এগোতে পারবে? হ্যাঁ স্যার, বিকাশ কাকু আমায় খুব উৎসাহ দেন। তা গ্র্যাজুয়েশন করেও পুলিশ লাইনে এনে কেন, মানে কনস্টেবল হয়ে এলে কেন? প্রশ্নটা শুনে বিজয় কিছু সময় চুপ করে রইল, তারপরে বলল, প্রথম কথা, আজকের দিনে সামান্য গ্র্যাজুয়েশনে কোনো ভালো চাকরি পাওয়া যায় না। পরীক্ষা দিয়ে কনস্টেবলের চাকরিটা পেয়ে যাই, তারপর এগিয়ে যাবার রাস্তা তো খোলাই আছে। ঠিক আছে, তুমি ঠিকই করেছ। কিন্তু বিকাশবাবুর কাছে তোমার এই লাইনে আসার আসল উদ্দেশ্যটা আমি শুনেছি। আমি ঠিক বলছি তো? হ্যাঁ স্যার, বিকাশ কাকু আমার মনোবাসনার কথা শুনে আপনার কাছে আসার জন্য আমাকে বলেছিলেন। তাছাড়া আপনি একজন সফল গোয়েন্দা, এটা আমি জানি। কিন্তু বিজয়, আজ থেকে 24 বছর আগে কেউ একজন তোমার মাকে খুন করেছিল। এটা তুমি আন্দাজ করলে কিভাবে? তখন তোমার বয়স কত ছিল? বড়জোর 7 কি 8? হ্যাঁ স্যার, আপনি ঠিকই ধরেছেন, তখন 7 কি 8ই হবে। 7-8 বছর বয়সের কতটুকু স্মৃতি তোমার আছে? সামান্য সময় চিন্তা করে বিজয় বলল, সেই রাতের ভয়ঙ্কর ব্যাপারটা এমনভাবে আমার স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে যেটা আমি আজও ভুলিনি স্যার। বেশ, তাহলে আগে বলো, কি তোমার মনে আছে? বিকাশ কাকুর কাছে আপনি নিশ্চয়ই শুনেছেন আমরা খুব গরিব ছিলাম। আমার বাবার আমার জন্মাবার পর ট্রেনে কাটা পড়ে মারা যান। আমাদের দেখার মতো কেউ ছিল না, তাই মাকে বাধ্য হয়ে কয়েকটা বাড়িতে রান্নার কাজ নিতে হয়। বাবার রোজগার তেমন ছিল না, আমাদের থাকতে হতো রেল লাইনের ধারে একটা ঝুপড়ি ঘরে। বাবা মারা যাবার পর মাকে খুব ভোর ভোর বেরিয়ে যেতে হতো। 5 বাড়ির রান্না সেরে মা অনেক রাতে কিছু খাবার টাবার নিয়ে বাড়ি ফিরত, তাতেই আমাদের চলে যেত। বাধা দিয়ে নীল জিজ্ঞাসা করল, অতটুকু ছেলে তোমাকে একলা রেখে সারাদিনের জন্য তোমার মা বেরিয়ে যেতেন, তুমি থাকতে কোথায়? আমাদের ঝুপড়ির পাশের ঝুপড়িতে থাকতেন মনুমাসি। ওনার কোনো ছেলে মেয়ে ছিলেন না। প্র্যাকটিক্যালি মনুমাসি আর কমলা মেশো না থাকলে আমি হয়তো রাস্তার ছেলেই হয়ে যেতাম স্যার। গুন্ডা মাস্তানদের দলে চলে যেতে পারতাম। ওয়েল, সেটা হওনি, সেটাই তোমার ক্রেডিট। এখন বলো, তোমার মায়ের মৃত্যুর রাতে কিছু ঘটনা নিশ্চয়ই তোমার স্মরণে আছে? আছে স্যার, অন্যান্য দিনের থেকে মা সেদিন একটু সকাল সকালই ফিরেছিলেন। তখনও বিকেলের আলো ছিল। আমি তখন ঝুপড়িরই কিছু ছেলের সঙ্গে খেলছিলাম। মাকে জিজ্ঞাসা করেছিলাম তাড়াতাড়ি আসার কী কারণ। কি বলেছিলেন তোমার মা? মা সন্ধেবেলা যেতেন ঘোষেদের বাড়ি। সন্ধ্যের রান্না সেরে ফিরতে ফিরতে 9টা বেজে যেত। তো বিকেলবেলায় বাড়ি ফিরে মা বলল, ঘোষবাবুরা নাকি কোথায় বেড়াতে গেছেন দিন 15 জন্য, দরজা জানলা বন্ধ দেখে ফিরে এসেছেন। নীল একবার বিজয়ের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তোমার মা তো রোজই ঘোষবাবুদের বাড়ি রান্না করতে যেতেন? হ্যাঁ স্যার। তা যে বাড়িতে রোজের ডিউটি তারা 15 দিন থাকবে না, সে খবরটা তোমার মায়ের আগেই পাওয়া উচিত ছিল। বিজয় বলল, হ্যাঁ স্যার, পরে বড় হয়ে এটা আমি নিজেও চিন্তা করেছি। মা কেন জানলো না ওরা দিন 15 জন্য বাইরে বেড়াতে যাচ্ছে? তারপর?
সেদিন আর ঘোষবাবুদের বাড়ি থেকে কিছু খাবার দাবার না পাওয়ার জন্যে মা দোকান থেকে কচুরি আর মিষ্টি কিনে এনেছিল। সেই সব খেয়েই মায়ের কোলের কাছে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর রাত কত জানি না, ওরে বাবারে মারে বলে একটা চিৎকারে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গিয়েছিল। ঘুম চোখে অন্ধকারে ঝুপড়ির মধ্যে আমি একজন ঝাঁকড়া চুলের লোককে ঝাঁপ ঠেলে ছুটে বেরিয়ে যেতে দেখি। মায়ের চিৎকার শুনে আশপাশ থেকে সবাই ছুটে এসেছিল। আলো জেলে দেখা গেল মায়ের মাথাটা কাটারির আঘাতে ফালা ফালা, আর রক্তে ঘর ভেসে যাচ্ছে। সবাই বলল মা আর বেঁচে নেই। এরপর পুলিশ আসে। 2-3 দিন পরে বডি পাওয়া যায়। তার মানে যে লোকটা এই কাজ করেছিল একমাত্র তার মাথার ঝাঁকড়া চুল ছাড়া আর কিছুই দেখাওনি? না স্যার। আর কোনো সূত্র তুমি পেয়েছো? মানে লোকটা কে এমন আন্দাজ তুমি কি কারো কাছ থেকে জোগাড় করতে পেরেছো? না, কেউই কিছু বলতে পারল না। কমল বেশো বা মনুমাসি, তারাও কিছু বলতে পারেনি। তোমার মাকে খুন করতে পারে মানে তার শত্রু ছিল কি না কিছু খবর নিয়েছো? আমাদের না ছিল টাকা কড়ি, না ছিল সামাজিক কোনো স্টেটাস। আমাদের লোকে বলতো ঝুপড়িবাসী। এরকম লোকের শত্রু থাকে? নীল হাসল। তারপর বলল, "হুঁ, নিজের অজান্তেই কত মানুষ কত শত্রু তৈরি করে ফেলে। পুলিশে যখন চাকরি করছো এটা নিশ্চয়ই এতদিনে অল্প স্বল্প বুঝতে পারছো।" হ্যাঁ স্যার, হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা আমি বুঝতে পারছি। একটা ব্যাপার হতে পারে যেটা বড় হয়ে বুঝেছি, আমি বা আমার মা না থাকলে আমাদের ঝুপড়ির ঘরটা খালি হয়ে যাবে। আরশাদ বলে আমাদের ঝুপড়ি বস্তিতে একজন বাংলাদেশি লোক থাকতো। এটা অবশ্য আমার মনুমাসির মুখেই শোনা। মা মারা যাবার পর কমল মেশো আর মনুমাসি আমাকে তাদের ঝুপড়িতে নিয়ে যায়। ঝুপড়িটা ফাঁকা হয়ে যেতেই আরশাদ তার বাংলাদেশ থেকে আসা মেয়ে জামাইকে ওই ঘরে ঢুকিয়ে দেয়। এই নিয়ে কোনো প্রতিবাদ করনি? ম্লান হেসে বিজয় বলল, স্যার, রেল লাইনের ধারে যে সমস্ত ঝুপড়ি বস্তি আছে সেগুলো কারোরই কোনো ব্যক্তিগত মালিকানার সম্পত্তি নয়। ওটা রেলের নিজস্ব জমি। যে যেমন পেরেছে ঝুপড়ি বানিয়ে বসে পড়েছে। এখানে লোকাল পার্টির একটা ভূমিকা আছে। পার্টির দাদাদের হাত করে নিতে পারলেই একটা বেওয়ারিশ ঝুপড়ির দখল নিতে আর কতক্ষণ। আরশাদও তাই করেছিল। তোমার কি আরশাদকে সন্দেহ হয়? মানে সে লোকটা একটা ঝুপড়ির জন্য একটা মানুষকে খুন করতে পারে? স্যার, ঘটনাটা আজ থেকে 24-25 বছর আগের। আরশাদ পুরনো কাগজ কুড়িয়ে সংসার চালাতো। এখন সে বুড়ো হয়েছে। আমরা যতদিন ওখানে ছিলাম আরশাদকে কোনোদিনও তেমনভাবে কারোর সঙ্গে ঝগড়াঝাটি করতে দেখিনি। হিংস্র প্রকৃতির লোক বলেও মনে হয়নি। বলে নীল খানিকক্ষণ মাথার চুলে বিলি কাটতে কাটতে জিজ্ঞাসা করল, বিজয়, তোমরা কি এখনো ওই ঝুপড়িতেই থাকো? না স্যার, ঝুপড়িতে থাকলেও কমল মেশো আমার স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। আমি যখন ক্লাস 4-5-এ পড়ি কমল মেশো হঠাৎই একটা কারখানায় চাকরি পেয়ে যান। ঝুপড়ি ছেড়ে আমরা উঠে আসি কলকাতার খুব কাছাকাছি আগরপাড়ায়। সেটাও বস্তি অঞ্চল। সেখান থেকেই পড়াশোনা করি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওখান থেকেই। হায়ার সেকেন্ডারি পাশ করার পর আমি বেশ কিছু টিউশনি পড়ানোর কাজ পেয়ে যাই। মনুমাসিকেও আর বাইরের কাজ করতে পাঠাইনি। তারপর গ্র্যাজুয়েশনের পর পুলিশের চাকরি। মেশো অবশ্য এখনও কাজ করছে, তবে বস্তির বাড়িটা ছেড়ে এখন আগরপাড়াতেই থাকি, একটা পাকা বাড়ির একতলায়। অর্থাৎ লোয়ার ডেপ থেকে একটা ছেলের উঠে আসার কাহিনী, কিন্তু তোমার মায়ের মৃত্যু রহস্যই থেকে গেল, তাই তো? কিন্তু স্যার, এ রহস্য যে আমার ভেদ করতেই হবে। 7-8 বছর বয়সে দেখা মায়ের রক্তাক্ত মরা মুখ আমাকে এখনো তাড়া করে বেড়ায় স্যার। সেই জন্যই তো বিকাশ কাকুকে। নীল ওকে থামালো, তারপর বলল, সমুদ্রের তল থেকে একটা বিশেষ মুক্ত তুলে আনা যে কি ব্যাপার সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। স্যার, স্যার, আপনি যদি আমায় সাহায্য করেন তাহলে আমি নিশ্চয়ই পারবো। কিন্তু বলো। হ্যাঁ, আপনার পারিশ্রমিক তো আমার পক্ষে দেওয়া এখনই সম্ভব নয়। পারিশ্রমিকের কথা থাক, আমি তোমার ডিটারমিনেশনের প্রশংসা করছি।
24-25 বছর আগের অনেক লিঙ্ক মিসিং। আমাদের এই সময়টায় ফিরে যেতে হবে। ঠিক সেই সময় ওই বিশেষ জায়গায় আর কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল সেটা জানা একান্তই দরকার। ওই সময়ের বিশেষ কোনো ঘটনা কি তোমার স্মরণে আছে? এই ব্যাপারে কমল মেশো আপনাকে হয়তো কিছু সাহায্য করতে পারবেন। যদি বলেন তাহলে তাকে একদিন আপনার কাছে নিয়ে আসতে পারি। না, তাকে আনার দরকার নেই, আমি যাব। তাছাড়া তোমরা প্রথম যে অঞ্চলটায় থাকতে সেই জায়গাটায় বিশেষ করে যাওয়া দরকার। কিন্তু তোমাকে যে আমার সঙ্গে একটু থাকতে হবে। ছুটি পাবে? বিকাশ কাকু সাহায্য করলেই পাবো। আফটার অল এটা তো একটা ইনভেস্টিগেশন কেস। যত পুরনোই হোক না কেন, একটা আনসলভড কেস তো। অথরিটি কি তার এক কর্মীর মায়ের খুনের তদন্ত করতে দেবে না? ঠিক আছে, আমি বিকাশবাবুর সঙ্গে এ নিয়ে কথা বলবো। আগরপাড়া স্টেশন ধরে কিছুটা পথ হাঁটার পর বিজয়দের একতলা ভাড়া বাড়ি। বাড়িটা দোতলা, ছাদ নেই, অ্যাসবেস্টারের চাল। আগে থেকেই বলা ছিল বিজয়ের মেসো কমল হাঁসদা বাড়িতেই ছিলেন। নীল যেতেই কমল তো প্রায় ভুল লুণ্ঠিত এবং গদগদ চিত্ত। কমলবাবুর বয়স প্রায় 55-56, রোগা, গায়ের রং কালোর ওপরে, মাথায় কাঁচা পাকা চুল, পরনে সাদা ফতুয়া আর লুঙ্গি। 1.5খানা ঘর, রান্নাঘর আর বাথরুম। বসার ঘর বলে আলাদা কিছু নেই, রাস্তার ওপরেই ঘর। দরজা খুললেই 1/2খানা ঘর। আসবাবপত্র দিয়ে ঘরটা ভরাট করার চেষ্টা চলেছে, সেটা বোঝাই যায়। বিজয় বললেন, স্যার, এটাই আমার ঘর, পাশেরটা এর থেকে বড়। মাসি আর মেসো ওখানেই থাকেন। কমলবাবু একটা চেয়ার এগিয়ে দিয়ে বললেন, বসেন স্যার, এটাতেই বসেন। আমাদের তো আর আপনাদের মতো মানুষকে আপ্যায়ন করার মতো তেমন এই যোগ্যতা নেই। আপনি যে পায়ের ধুলো দিয়েছেন, হেতেই আমরা কেতার্ত। একটু অস্বস্তি নিয়ে নীল বলল, দেখুন কমলবাবু। জিভ কেটে কমলবাবু বললেন, না বাবু, আমারে কমলবাবু টাবু বলবেন না। শুধু কমল বললেই হবে। কারখানার মিস্ত্রি, সবাই কমল বলে ডাকে। ছেলুম রেল লাইনের ধারে একখানা ঝুপড়ি ঘরে। এ ছেলের দৌলতে এখানে এসে উঠতে পেরেছি, সবই ভগবানের দয়া। নীল বলল, আপনাকে আমি কমলবাবুই বলবো। মানুষ হিসেবে আপনি কারুর থেকে ছোট নন। আপনার সব থেকে বড় কৃতিত্ব বিজয়কে মানুষ করে তোলা। তাই মানুষ হিসেবে আমার কাছে আপনি অনেক উঁচু দরের। থাকো সব কথা। আজ আমি কেন এসেছি নিশ্চয়ই বিজয়ের কাছে শুনেছেন। হ্যাঁ বাবু, সেটা শুনেছি। তবে অনেক দিনের কথা, সব কি মনে আছে? ছেলেটা বড় জেদি, তাই আমি ওরে না করতে পারিনি। তবে বাবু, বিজয় যা করতে চাচ্ছে সেটা তো বুনো হরিণের পেছনে ছোটা। ওর মারে কে মেরেছে তা কি আজ আর খুঁজে পাওয়া যাবে? জানি কাজটা বেশ শক্ত, তবু ওর যখন ইচ্ছা একবার চেষ্টা করে দেখা যাক না। হাল ছাড়া ভঙ্গিতে কমল বললেন, আপনি যা ভালো মনে করেন। বেশ, তাহলে আমার কটা প্রশ্নের জবাব দিন। ইতিমধ্যে বিজয়ের মনুমাসি এক থালা মিষ্টি আর সিঙাড়া নিয়ে হাজির। বিজয়ও পেছনে চা নিয়ে এসে দাঁড়িয়েছে। নীল বলল, বিজয়, এসব কিন্তু আমি আগেই বারণ করে দিয়েছিলাম। মনুমাসি বললেন, তা কেমন করে হয় বাবু? এই পেত্তম্বার কোনো বদন্যক আমার ঘরে পা দিলেন, তারে কি কিছু না খাওয়ায় ছাড়তে পারি? খান না বাবু, নইলে আমরা ভারী কষ্ট পাবো। অগত্যা খেতেই হলো। খেতে খেতেই নীল প্রশ্ন করল, বিজয়ের মাকে যে নৃশংসভাবে খুন করা হয়েছিল, আপনাদের কি মনে হয় তার কোনো শত্রু ছিল? মনুমাসি বললেন, না গো দাদা বাবু, মেয়েটা আমার দিদির বলতো। খুবই দুঃখী মেয়ে, 5 বাড়িতে রান্না করে দিন চালাতো। না দাদা বাবু, তারে আমি কারো সঙ্গে ঝগড়া করতে দেখিনি। আমি শুনেছিলাম সেদিন বিজয়ের মা খুন হয়, সেদিন ঘোষবাড়ির কাজ না করে চলে এসেছিল। তারা নাকি 10-15 দিনের জন্য দেশ ভ্রমণে গিয়েছিল। নীলের কথা থামিয়ে দিয়ে কমল বললেন, এইটাই তো সব থেকে বড় মিথ্যে কথা বাবু। মিথ্যে কথা কেন? তারা তো কোথাও যায়নি। বিজয়ের মা যেদিন খুন হলো তার 3 দিন পরই খবর পাওয়া গেল ঘোষবাড়ি থেকে মরা পচা গন্ধ পাওয়া যেতিছে।
তারপর কত কাণ্ড, পুলিশ এলো, দরজা ভাঙা হলো। এক ঘরে ঘোষবাবু, তেনার বউ আর মেয়ে, আর এক ঘরে তেনার বুড়ি মা আর 10 বছরের একটি ছেলে, ঘোষবাবুরই ছেলে। পচা দুর্গন্ধ ছাড়ছিল, আমরা তো কাছে যেতে পারিনি। একই দিনে 5 জন মারা যায়, খবরটা কাগজে বেরিয়েছিল। তা আপনাদের কি মনে হয়েছিল, আত্মহত্যা? কমল বললেন, না না বাবু, আত্মহত্যা হবি কেন? সবারই তো দাঁতে কুপানো হয়েছিল, রক্তারক্তি কাণ্ড। আমরা অবশ্যই রক্ত টক্ত দেখিনি, কাপড় চাপা দিয়ে লাশগুলো নিয়ে গেছিল। পুলিশ কাউকে অ্যারেস্ট করেনি? ঘোষবাবুদের লাগোয়া বাড়ি তো একটাই ছিল, ন্যাপেন সাহার বাড়ি। ন্যাপেন সাহারে ধরে নিয়ে গেছিল বাবু। কিন্তু বাবু বড় লোকদের ব্যাপার, তিনি আবার পার্টি করতেন। কদিন পরে তেনারেও ছেড়ে দেয়া হলো। আই সি। নীল ভাবতে ভাবতে বলল, হ্যাঁ, কল্যাণী সীমান্তে এক বাড়িতে 5 জন খুন হবার কথা কাগজে পড়েছিলাম, এবং সেই সুবাদেই সন্দেহবশত একজনকে অ্যারেস্টও করা হয়েছিল। তারপরই খবরটা ধামাচাপা পড়ে যায়। আসলে সেই সময় একজন বিখ্যাত অভিনেতার মৃত্যু হয়। আসলে সেই কারণেই সম্ভবত কাগজে এই নিয়ে আর বেশি হইচই করেনি কেউ। হঠাৎ বিজয় জিজ্ঞাসা করল, কিন্তু স্যার, ঘোষবাড়ির হোল ফ্যামিলির খুন হওয়ার সঙ্গে আমার মায়ের খুন হবার কি সম্পর্ক? হ্যাঁ, মাও বাড়িতে কাজ করতো, এ কথা ঠিকই। বাড়ি বন্ধ দেখে ফিরেও আসে। আমি তো দুটো ঘটনার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি না। সম্পর্ক আছে এ কথা তো আমি একবারও বলিনি। আমার জিজ্ঞাস্য ওই সময় ওই এলাকায় কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল কিনা। আর কোনো ঘটনা কি আপনার স্মরণে আছে কমলবাবু? কই না তো, তেমন করি তো কিছু মনে পড়ে না। তবে মাঝে একবার রেলবাবুরা তেনাদের জমি ছেড়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছিল। অবশ্যই অনেক শোরগোলও হয়েছিল। পার্টির বাবুরা মিছিল মিটিং করলো, তারপর ফের যে কে সেই। আর তো তেমন কিছু মনে পড়তেছে না বাবু। নীল উঠে পড়ল। মনুমাসি জিজ্ঞেস করলো, তা দাদাবাবু, এইসব করতে গিয়ে আমার বিজয়টার কোনো ক্ষতি হবে না তো? কিসের ক্ষতি? না, তাই বলছিলুম কি, এত বছর আগে যা সব কাণ্ড কারখানা ঘটে গেছিল, সে আবার টানা হেঁচড়া। বিজয় আমার প্যাটের সন্তান না হলেও ওটি তারও বাড়া। ও ছাড়া যে আমাদের দু বুড়া বুড়ির আর কেউ নাই। হাসতে হাসতে নীল বলল, আপনার ছেলে পুলিশে চাকরি করছে, মোটামুটি তার পেটে বিদ্যে আছে। পরীক্ষা দিতে দিতে আরও ওপরে উঠবে, তখন হয়তো আরও ভালো বাড়িতে আপনারা চলে যাবেন। ওর ওপর আশা রাখুন, ভরসা রাখুন। বিজয়কে দেখছি না, গেল কোথায়? মনুমাসি বললেন, হ্যাঁ, আপনার জন্যই বোধ হয় এই সিগারেট আনতে গিয়েছে। আবার এসব কেন? আমার পকেটে তো সিগারেট আছে। এইটুকু করতে দেন বাবু, নইলে আমাদের মনে শান্তি আসবেনি। মনুদি, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। কোয়েন বাবু। বিজয়ের মা যেদিন খুন হয় সেদিন তো ও একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছিল। তা সেদিন কি তার সঙ্গে আপনার দেখা হয়েছিল? একটু মনে করার চেষ্টা করুন তো। মনুমাসি বলল, হয়েছিল বাবু। সেদিনটা আমি চেষ্টা করেও ভুলতে পারি না বাবু। খুব আহ্লাদ করেই একবার রসগোল্লা আনছিল, তার থেকে আমাকে 4টে রসগোল্লা দিয়েছিল। আমি জিজ্ঞাসা করেছিলুম, হঠাৎ রসগোল্লা পেলি কোত্থেন? তো আমারে বলেছিল, দিদি, তোমারে আমি সব পরে বলবো খন। তা বাবু, মেয়েটা যে কি বলতো তার শোনা হলো নি। ইতিমধ্যে বিজয় চলে এসেছিল। পুরা প্যাকেটটা এগিয়ে দিতে দিতে বলল, স্যার, আমাকে দোষ দেবেন না, মেশোর অর্ডার। কিছু বলার নেই। নীল বেরিয়ে এলো, সঙ্গে বিজয়ও। একসঙ্গে কিছুটা এগোবার পর বিজয় বলল, স্যার, আপনার কি সত্যি মনে হয় আমার মায়ের মৃত্যুর সঙ্গে ঘোষ ফ্যামিলির খুনগুলোর কোনো সম্পর্ক আছে? আমি তো তোমায় আগেই বললাম, আমি জাস্ট খবরাখবর নিচ্ছি। কোথাকার জল কোথায় গড়াবে তার কোনো হদিশ আমার জানা নেই। ও হ্যাঁ, আরও একটা কথা, সব সময় তুমি আমায় স্যার স্যার করো না তো। আমার কান ওই শব্দটা শুনতে একদমই অভ্যস্ত নয়। আমতা আমতা করে বিজয় বলে,
ওটা তো স্যার চাকরি করতে গিয়ে রপ্ত করে ফেলেছি, তার উপর আপনি সম্মানিত মানুষ। ঠিক আছে, ঠিক আছে, আপনাকে যদি আমি নীল কাকু বলি তাহলে? ওকে, তাই বলো। ঠিক আছে। তুমি কি এখন কলকাতায় ফিরবে? না কাকু, এই বেলাটা অফ আছে। ওয়েল, তাহলে তোমাকে আর এগোতে হবে না, আমি ঠিক চলে যাব। বাড়ি ফিরে নীল ভবানীপুর থানায় ফোন করলো বিকাশ তালুকদারকে। সন্ধ্যের দিকে তেমন কোনো কাজ আছে নাকি? এই মুহূর্তে তো ঠিক বলতে পারছি না ব্যানার্জি সাহেব, কোনো বিশেষ দরকার? সেটা আপনার সঙ্গে দেখা হলেই বলবো। ঠিক আছে, সেরকম কিছু ফেঁসে না গেলে চলে আসছি। সন্ধে 7টা নাগাদ বিকাশ তালুকদার এসে গেলেন। নীল নন্দিনীর সঙ্গে গল্প করছিল। শনিবার বলেও দীপু তাড়াতাড়ি চলে এসেছে। বাইরে পায়ের শব্দ পেয়েই দীপু বলল, নীলদা, তোমার ভটভটি এসে গেছে। নন্দিনী হেসে ফেলল, বলল, ভটভটি কে? তোমার হাজব্যান্ডের বাহন। এসেই দেখো না, মিনিট 4-5 সময় নেবেন শুধু টাক পালিশ করার জন্য, তারপরই বলবেন। কথা শেষ হলো না। ঘরে ঢুকতে ঢুকতে তালুকদার বললেন, ও হে ডেপো চোকরা, তারপরে ডায়লগটা আমিই বলে দিচ্ছি। ভাবিজি, চায়ে। দীপু বলল, এর পরের ডায়লগটা কি আপনি দেবেন না আমি দেবো? তুমিই দাও, বুদ্ধিতে মরচে ধরেছে কিনা সেটা একবার টেস্ট করে নি। গলাটা ভারী করে খানিকটা বিকাশ তালুকদারের ভঙ্গিতে দীপু বলল, দীপুবাবু, মোড়ের দোকান থেকে কিছু গরম সিঙাড়া আর রসে টইটম্বুর কিছু জিলিপি নিয়ে এসো তো। কি অ্যাম আই রং তালুকদার দাদা? বিকাশবাবু বললেন, সবটা না হলেও একটুখানি ভুল হয়েছে। দীপুবাবু বলতাম না, বলতাম। থাক, আর আপনাকে কিছু বলতে হবে না, আমি চললাম। দীপু বেরিয়ে গেল। নন্দিনীও উঠে পড়ল। বিকাশ বললেন, কি হলো ভাবিজি, আপনি আবার উঠলেন কেন? আপনাদের তো এক্ষুনি খুন জখমের গল্প আরম্ভ হবে, আপনারাই গল্প করুন, আমি বরং চায়ের জোগাড়টা সেরে ফেলি। নন্দিনী বেরিয়ে যেতে যেতে বিকাশ বললেন, এবার বলুন ব্যানার্জি সাহেব, এত জরুরি তলব কেন? নীল নিজের মনে কিছু ভাবছিল। হঠাৎ ধ্যানছুট ভঙ্গিতে বলল, একবার কল্যাণী সীমান্তে যাওয়া দরকার। হঠাৎ? নতুন কোনো কেস নাকি? হ্যাঁ, নতুনই বটে, পুরনো পাঁক ঘেঁটে নতুন কিছু আবিষ্কার। আইসি, তার মানে বিজয়ের মায়ের ব্যাপারটা নিয়ে আপনি বেশ ভাবছেন। জানেনই তো, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোটাই তো আমার বিরাট নেশা। ওভাবে বলছেন কেন ব্যানার্জি সাহেব? আপনাকে তো আর আজ দেখছি না। রহস্য পাগল মানুষ আপনি। রহস্যের সন্ধান পেলে আপনি মানুষটাই তখন পাল্টে যান। যাকে সে কথা থাক, আমার মনে হচ্ছে কিছু একটা সূত্র আপনি পেয়েছেন। না, সেভাবে পাইনি। আপনাকে তো সেদিনই বললাম, আজ থেকে 24-25 বছর আগে কল্যাণী সীমান্তে এক বাড়ির 5 জন সদস্য খুন হয়েছিলেন। বলেছিলেন বটেই, কিন্তু ঠিক ডিটেলসে মনে পড়ছে না। আসলে ইদানিং এত বেশি খুন জখম বেড়ে গেছে, সব ঠিক মতো মনে রাখাই যায় না। এই তো কিছুদিন আগে খোদ কলকাতার টালিগঞ্জ রোডে বাবা মা ভাই বউ ছেলে মেয়ে সব কটাকে খুন করে নিজে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লো। অক্সি টাউনের কেসটাই দেখুন না, ছাত্রীর সঙ্গে প্রেম করে তাদের ফ্যামিলি লোপাট করে দিল। কল্যাণী সীমান্তেও প্রায় একই রকম একটা ঘটনা ঘটেছিল, এবং সেটা ঘটেছিল বিজয়ের মা যেদিন মারা যায়, হয়তো সেদিন কি তার আগের দিন। কিন্তু তার সঙ্গে এটার কি সম্পর্ক? সেটার জন্যই তো যাওয়া। আসলে মিসিং লিঙ্কটা আমি খুঁজছি। তাহলে এক কাজ করুন, সীমান্তের থানার ওসি আমার ভাইরা ভাই মানস চৌধুরী, আপনি মানুষের সঙ্গে দেখা করুন। বাহ, তাহলে তো বেশ ভালোই হয়, কিন্তু আমি তো মানসবাবুকে চিনি না। আপনাকে ওই নিয়ে চিন্তা করতে হবে না, আমি মানুষের সঙ্গে ফোনে কথাবার্তা বলে রাখছি। আপনি কবে যাবেন সেটাই শুধু বলুন। রবিবার, মানে কালই। দীপুর কাল সাইকেল হাউস নেই, ওকে নিয়েই যাব। ঠিক আছে, আপনি চাইলে বিজয়কেও আপনার সঙ্গে নিতে পারেন। না না, এখনই বিজয়কে আমার দরকার নেই। আমি আগে নিজে একটু এগোই, তারপর অন্য কিছু ভাবা যাবে। উইশ ইউ বেস্ট অফ লাক। দেখুন সুচটা খুঁজে পান কি না। ইতিমধ্যে দীপু এসেছিল। তারপর কিছুক্ষণ চলল দীপু আর বিকাশবাবুর লেগ পুলিং। চা জল খাবার শেষ করে বিকাশবাবু চলে গেলেন। নীল দীপুকে জানিয়ে দিল রবিবার সকালেই ওরা কল্যাণী সীমান্তে যাচ্ছে। মানস চৌধুরী ভদ্রলোকটি বেশ ভালো, নতুন করে পরিচয় দেবার আর দরকার ছিল না। নীল নিজের কার্ডটা এগিয়ে দিতেই ভদ্রলোক বললেন,
আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। গতকাল রাত্রে বিকাশ দা আমায় ফোনে সবকিছুই বলেছেন। আরে দাঁড়িয়ে রইলেন কেন? বসুন বসুন। নীল আর দীপু বসতেই ভদ্রলোক একজন কনস্টেবলকে চা আনতে বলে দিলেন। তারপর বললেন, এখন বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আসলে ঘটনাটা ঘটেছিল অনেক দিন আগে। আমি তখন এখানে পোস্টেরও নই, তবে রেকর্ড বুক ঘাঁটলে ডিটেলস পাওয়া যেতে পারে। নীল বলল, হ্যাঁ, আমি একটু ডিটেলসেই চাচ্ছি। ঠিক আছে, একটু চা জল খাবার খান। যদিও কলকাতা থেকে মাত্র ঘন্টা দেড়েকের জার্নি, তবু তো জার্নি। আমি ততক্ষণে রেকর্ড বইটা নিয়ে আসি। চা আর গরম কচুরি এসেছিল। খেতে খেতেই মানসবাবু রেকর্ড বইটা খুঁজে এনে চেয়ারে জাঁকিয়ে বসলেন। তারপরে বলতে থাকলেন, ঘটনাটা ঘটেছিল ঘোষপাড়ায়। এমনিতেই ঘোষপাড়াটা বেশ শান্তশিষ্ট এলাকা। ওখানে বেশিরভাগই বৈষ্ণব ধর্মের মানুষ। এরা সব কর্তা ভজা সম্প্রদায়ের মানুষ। ঘোষপাড়াটা ওদেরই শ্রীক্ষেত্র বলতে পারেন। কিন্তু সেখানেও এই পৈশাচিক হত্যাকাণ্ড, ভাবা যায় না। বাধা দিয়ে নীল বলল, আর ইউ শিওর যে পুরো ফ্যামিলি মেম্বারকেই মার্ডার করা হয়েছিল? মানে, আমি বলতে চাইছি রিসেন্টলি ঘটে যাওয়ার টালিগঞ্জ কেস নয় তো? ফ্যামিলির সবাইকে মেরে একজন সুইসাইড করেছিলেন। আরে না না, রিপোর্ট বলছে সবকটাই মার্ডার। হাউ? মার্ডারগুলো কিভাবে হয়? ফরেনসিক রিপোর্ট বলছে প্রথমে শরবতের সঙ্গে বিষ দেওয়া হয়, তারপর প্রত্যেকের গলায় আর ঘাড়ে কাটারি বা ওই জাতীয় কোনো ধারালো এবং ভারী অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। তবে অ্যাকচুয়াল মৃত্যুটা হয় কিন্তু ওই বিষক্রিয়াতেই। ধূত্র ফুল বেটে তার রস মিশিয়ে দেওয়া হয় শরবতে। মৃত্যুটা ডেফিনেট করার জন্যই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দেওয়া হয়। মোটিভ? আরে মোটিভটাই তো ক্লিয়ার নয়। যার জন্যে পাশের বাড়ির একটি লোককে সাসপেক্ট করে অ্যারেস্ট করে পরে ছেড়েও দিতে হয়। 90 দিনের মধ্যে চার্জশিট তৈরি করা সম্ভব হয়নি। কোর্টে প্রমাণও করা যায়নি নৃপেন সাহাই দোষী। নৃপেন সাহা এখন বহাল তবিয়তে বসবাস করছে। এই নৃপেন সাহা লোকটিকে, অবনী ঘোষের সঙ্গে তাদের রিলেশনটাই বা কী? আর তার আগে বলি, যারা খুন হয়েছিল তারা হলেন অবনী ঘোষ, তার স্ত্রী মায়া ঘোষ, মেয়ে শর্মিষ্ঠা ঘোষ। এদেরকে পাওয়া যায় বর্ষার ঘরে। আর সেকেন্ড বেডরুমে পাওয়া যায় নিভাননী ঘোষ, মানে অবনীবাবুর মা, আর শ্রমিক ঘোষ, মানে অবনীবাবুর ছেলে। একই প্রসেসে সবাইকে খুন করা হয়। তার মানে সবার অলক্ষ্যে কেউ একজন শরবতে বিষ মিশিয়েছিল। আপনার রিপোর্টে সেরকমই কিছু হিন্টস আছে? মানসবাবু কয়েকটা পাতায় চোখ বুলিয়ে বললেন, তখনকার ওসি মিস্টার রথিন সরকার তার নোটে লিখেছেন এই কাজটা করতে পারে ঘোষবাড়ির রাঁধুনি মেয়েটি। রাঁধুনি? তার নাম কি? বৃহস্পতি সামন্ত। বিজয়ের মা নয় তো? মানস জিজ্ঞাসা করলেন, বিজয়কে? পরে বলবো। তা বৃহস্পতিকে পুলিশ কিছু জিজ্ঞাসাবাদ করেনি? আরে মজার ব্যাপার তো এইখানেই। বৃহস্পতিও সেই রাত্রেই খুন হয়ে যায় ওই একই ওয়েপন দিয়ে। স্ট্রেঞ্জ। হঠাৎ স্ট্রেঞ্জ বললেন কেন? আপনার লিখিত স্টেটমেন্টের সঙ্গে আমার শোনা বিবরণের হিসাব মিলছে না। কীরকম? একটু আগে বিজয়ের যে কথা বলছিলাম, এই বিজয় হচ্ছে বৃহস্পতির ছেলে। বৃহস্পতি সাধারণত সব বাড়ির কাজকর্ম মিটিয়ে বাড়ি ফিরে আসতো প্রায় রাত 8টা-9টা নাগাদ। কিন্তু সেদিন সে ফিরে এসেছিল আরও আগে, মানে সন্ধ্যের আগেই। কেন? রোজকার মতো নির্দিষ্ট সময় ঘোষবাড়িতে ঢুকতে গিয়ে সে দেখে মেন গেটে তালা ঝুলছে। পাশের বাড়িতে, মানে নৃপেন সাহার বাড়িতে খোঁজ নিতে গিয়ে জানতে পারে অবনী ঘোষ সপরিবারে 15 দিনের জন্য বাইরে বেড়াতে গেছেন। তা তো যেতেই পারেন। নারাজ মাথা দুলিয়ে নীল বললেন, না মানসবাবু, রহস্যটা এখানেই ঘোট পাকিয়েছে। কীরকম? প্রথম কথা, বৃহস্পতি ঘোষবাড়ির নিয়মিত রাঁধুনি। তাকে প্রতিনিয়তই রান্না করতে যেতে হতো। গৃহকর্তারা যদি বাইরে যাবার প্ল্যান করেই থাকেন, সে কথাটা আগের দিনই জানিয়ে দিতে পারত। ইয়েস, নর্মালি এটাই হয়। অবশ্য একটা কথা থেকেই যাচ্ছে, হয়তো ঘোষবাড়ির লোকেরা কথাটা জানাবার প্রয়োজন মনে করেনি। না, তা হতে পারে না। তাহলে ধরে নিতে হবে কিছু একটা উদ্দেশ্য নিশ্চয়ই ছিল না জানাবার। ব্যাপারটা গোলমেলে। তারপর?
বৃহস্পতিরা খুবই গরিব। এ বাড়ি ও বাড়ি থেকে খাবার সংগ্রহ করে তাদের মা আর ছেলের কোনো রকমে দুটো পেট ভরত। সেই মেয়ে ঠিক সেই দিনই ছেলের জন্য এক ভাঁড় রসগোল্লা কিনে নিয়ে গেছিল। টাকাটা পেল কোত্থেকে? আব একটা দুটো রসগোল্লা তো কিনতেই পারে, হয়তো কারো বাড়ি থেকে মাইনে পেয়েছিল। আমি আগেই বলেছি, এক ভাঁড় রসগোল্লা। যে রসগোল্লার ভাঁড় থেকে 4টে সে পাশের বাড়ির ঝুপড়ির কমল হাঁসদার স্ত্রীকে দিয়ে এসেছিল। আর সেটা কি কমল হাঁসদার স্ত্রী স্বীকার করেছে? হ্যাঁ। টাকা কোথা থেকে পেয়েছিল তা জেনেছেন? তখনই কিছু জানায়নি, বলেছিল পরে জানাবে। আর খটকাটা সেখানেই, সামান্য রসগোল্লা, তা জানাবার জন্য সময় নেওয়াটাই দুর্বোধ্য ঠেকছে। আচ্ছা, কোনো বাড়িতে হয়তো সেদিন উৎসব ছিল, হতে পারে না? এক ভাঁড় শুধু রসগোল্লা তুলে দেবে আর অন্য কিছু দেবে না? সেটা বোধহয় বাস্তব চিন্তা নয়। তা এ দিয়ে আপনি কি অনুমান করেন? অনুমান কিছুই করছি না, ভাবছি রসগোল্লা সে কিনেছিল, কিন্তু কেনার টাকাটা বৃহস্পতি পেয়েছিল কোথা থেকে? আসলে কি জানেন মানসবাবু, ব্যাপারটা এতদিনের পুরনো যে কোনো প্রশ্নের উত্তরই বোধহয় আজ আর পাওয়া যাবে না। টেবিলের ওপর ডট পেনের টক টক আওয়াজ করতে করতে কিছুটা সময় নিলেন মানস চৌধুরী। তারপর এক সময় বললেন, জগাই দাস বলে এই থানায় একজন সিনিয়র কনস্টেবল আছে, রিটায়ারমেন্টের মুখে। এই কেসের তদন্তের সময় সে কিন্তু এক্স ওসি রথিন সরকারের সঙ্গে ছিল। ডাকবো একবার, যদি তার কিছু মনে থেকে থাকে। মনে হয় না কোনো লাভ হবে, তবু একবার ডাকুন দেখি। বেল টিপতেই একজন বয়স্ক কনস্টেবল এসে দাঁড়ালো। মানুষ বললেন, এই হচ্ছে জগাই দাস। জগাই দাস স্যালুট ঠুকল। মানুষ জিজ্ঞাসা করলেন, আচ্ছা যোগুদা, অনেক দিন আগে, এই ধরো 24-25 বছর আগে ঘোষপাড়ার এক বাড়িতে একসঙ্গে 5 জন খুন হয়েছিল। তদন্তের সময় সরকার সাহেবের সঙ্গে তুমি তো ছিলে। হ্যাঁ সাহেব। তখনকার কথা কিছু মনে আছে? জিজ্ঞাসা করুন, যদি মনে থাকে তাহলে বলবো। এবার নীল প্রশ্ন শুরু করলো, আচ্ছা জগাইবাবু, একটু মনে করে বলুন তো, ঘোষ বাড়ির অবস্থাটা সেদিন কীরকম ছিল? আগে সঠিক মনে না থাকলেও এটা মনে আছে, আমাদের বাড়িতে ঢুকতে হয়েছিল তালা ভেঙে। দরজায় তালা লাগানো ছিল, ভিতর থেকে পচা গন্ধ আসছিল। তারপর তালা ভেঙে ভিতরে গিয়ে দেখা যায় এক ঘরে 3 জন, অন্য ঘরে 2 জন মরে পড়ে আছে। আর বিশেষ কিছু? দুটো ঘরেই মোট 6টা গ্লাস পড়েছিল। বিছানায় সোফায় রক্তের শুকিয়ে যাওয়া দাগ ছিল। যতদূর মনে আছে সবাই বোধহয় বমি করেছিল। মেঝেতে সেই সব চিহ্নও পাওয়া যায়। কোনো ধস্তাধস্তির চিহ্ন? না, সেভাবে কিছু চোখে পড়েনি। মনে হচ্ছিল সবাই যেন ঘুমোচ্ছে। কেবল কারো ঘাড়ে, কারো গলায় ধারালো অস্ত্রের কাঁটার দাগ, কিন্তু কারো মুখেই কোনো যন্ত্রণার চিহ্ন ছিল না। পাশের বাড়ির নৃপেনবাবুকে গ্রেপ্তার করা হয়েছিল কেন? এটা তো স্যার আমি ঠিক বলতে পারবো না, তবে শুনেছিলাম ওদের বাড়ির কর্তার মেয়েটাকে নিয়ে কিছু গন্ডগোল হয়েছিল নৃপেনবাবুদের। গন্ডগোলটা কি নিয়ে? সব থেকে ভালো হয় আপনি যদি সরকার সাহেবের সঙ্গে দেখা করেন, তিনি তো কেসটা দেখভাল করছিলেন। হঠাৎ কেসটা ধামাচাপা পড়ে গেল কেন, সে সম্বন্ধে কিছু আন্দাজ আছে? না স্যার, আমরা আদার ব্যাপারী, কি দরকার বড় বড় ব্যাপারে মাথা গলাবার? তাতে তো আর আমার কোনো প্রমোশন হবে না। 100 বার। আর একটা প্রশ্ন করবো জগাইবাবু, এই বডিগুলো পাবার দিন 3 আগে রেল লাইনের ধারে এক ঝুপড়িবাসী মহিলা, যে নাকি ওদের বাড়িতে রান্না করত, সেও খুন হয়েছিল। সেটার তদন্তও তো এই থানা থেকেই হয়েছিল। খানিকক্ষণ মাথা চুলকে জগাই বলল, হ্যাঁ স্যার, মনে পড়েছে। তবে সেটা নিয়ে তেমন কোনো হইচই হয়নি। ঝুপড়িপট্টিতে ওরকম খুনোখুনি মারামারি তো লেগেই থাকে। এটাও স্যার আপনি সরকার সাহেবের কাছ থেকে এই খবর পেতে পারেন। হঠাৎ নীল মানস চৌধুরীকে জিজ্ঞেস করলো, বৃহস্পতি মার্ডারের কোনো রেকর্ড নেই, মানে কোনো ফাইল? থাকা উচিত,
যদি বলেন বের করতে পারি। কাছাকাছি ঘটনা তো, ফাইলও পাশাপাশি থাকবে। যোগুদা, দেখো তো রেকর্ড রাখার আলমারির 3 নম্বর র্যাকের ফাইল নাম্বার 230 বা 228, যে কোনো একটা হতে পারে। দেখো তো একবার। কিছুক্ষণ পরেই ধুলো ময়লা ঘেঁটে জগায় দুটো ফাইলই নিয়ে এলো। পাওয়া গেল 228 নম্বর ফাইল, বৃহস্পতি সামন্তর হত্যা তদন্তের রিপোর্ট। নীল জিজ্ঞাসা করলো, দেখুন তো মিস্টার চৌধুরী, বৃহস্পতির ঘর থেকে কি কি পাওয়া গিয়েছিল? নিশ্চয়ই সিজার লিস্টের একটা চার্ট আছে। হ্যাঁ আছে। একটা টিনের কম দামি বাক্স, তালা ছিল না। 2-3টে ব্যবহৃত শাড়ি, ব্লাউজ, বাচ্চা ছেলের প্যান্ট শার্ট, বেশি বয়সের লোকের শার্ট, লুঙ্গি, পাজামা। একটা নতুন শাড়ি, ব্লাউজ, সায়া ছাড়াও বাচ্চার প্যান্ট শার্ট, এগুলো নতুন। ঘরের মধ্যে ছিল একটা তোলা উনুন, কয়েকটা অ্যালুমিনিয়ামের থালা, গেলাস, লোহার কড়াই, হাতা খুন্তি। বর্ণনা দিতে দিতে হঠাৎ থেমে গিয়ে মানুষ বললেন, আশ্চর্য তো। কি হলো? আরে মশাই, এই রকম একটা ঘরে একটা নতুন ট্যালকাম পাউডার, তখনও খোলা হয়নি। এক শিশি কম দামের পারফিউম, এটাও খোলা হয়নি। অ্যান্ড অ্যান্ড লিপস্টিক। মাথা নাড়তে নাড়তে নীল বলল, যুবতী মেয়ে, মাথার ওপর কেউ নেই, নিশ্চয়ই কারো ট্র্যাপে পড়েছিল। বেশ, আর কিছু? মানে কোনো রসগোল্লার ভাঁড়? জাস্ট আ মিনিট। পাতা উল্টেই মানুষ বললেন, আছে, আপনার রসগোল্লার ভাঁড়ও আছে। তখনও 4টে রসগোল্লা ছিল। আরও আছে মিস্টার ব্যানার্জি, একটা ক্যাডবেরি চকলেট। টাকা করেই কিছু পাওয়া গিয়েছিল? মাই গড, 1257 টাকা 47 পয়সা, টিনের বাক্সর মধ্যে কাপড়ের ভাঁজে। হাউ? ভাবতে ভাবতে নীল বলল, অর্থাৎ বৃহস্পতি নিঃসন্দেহে কারো ট্র্যাপে পা দিয়েছিল। এর দুটো দিক আছে, হয় ও সেক্সুয়ালি কারোর সঙ্গে ইনভলভ হয়ে পড়েছিল, অথবা কেউ ওর দারিদ্র্যের সুযোগ নিয়ে ওকে নিজের কাজে ব্যবহার করেছিল। যেগুলোর প্রমাণ, পারফিউম, নতুন পাউডারের কৌটো, মিষ্টির ভাঁড়। ওকে, এবার বলুন তো, যে প্রশ্নের উত্তরটা তখন পেলাম না, নৃপেন সাহা সম্বন্ধে আমায় কিছু বলুন। মানুষ বললেন, টু স্পিক ইউ ফ্র্যাঙ্কলি, নৃপেন সাহা সম্বন্ধে পুলিশের রেকর্ডে কোনো ব্যাড অ্যালিগেশন নেই। লোকটা অবনী ঘোষের লাগোয়া পাশের বাড়িতে থাকে। সন্দেহের বশে পুলিশ ওকে থানায় নিয়ে আসে। সন্দেহটা কি? শোনা কথা, কোনো প্রমাণ নেই। ও নাকি অবনী ঘোষের মেয়ে শর্মিষ্ঠা ঘোষের সঙ্গে একটা অ্যাফেয়ার্সে যুক্ত ছিল। সেটা থাকতেই পারে, কিন্তু তার জন্যে ও কেন মার্ডার করবে? তাও একজন নয়, পুরো ফ্যামিলিকেই। প্রমাণ অভাবে পুলিশ তাকে ছেড়ে দেয়। ভদ্রলোক কি করেন? এই ঘটনার আগে নৃপেন সাহা ব্যবসা করতেন, এখনও করেন। কিছুদিন একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু এখন ভদ্রলোক ব্যক্তি জীবনে একেবারেই বদলে গেছেন। কর্তা ভজা সম্প্রদায়ের গোড়া ভক্ত, বাড়িতে কীর্তনের আসর বসান। অনেক সময় দূর দূরান্ত থেকে আসা বাউলদের নিয়ে নিজের বাড়িতেই বাউল গানের আসর বসান। এক কথায় উনি আউল চাঁদের এক নিষ্ঠ ভক্ত। পুলিশের খাতায় উনি নির্বিবাদী বৈষ্ণব, নিজের ধর্ম আচ্ছা নিয়েই থাকেন। দীপু এতক্ষণ নীরব শ্রোতা হয়েছিল। ও হঠাৎ জিজ্ঞাসা করলো, আউল চাঁদকে? সামান্য হেসে মানুষ বললেন, এখানকার মানুষের বিশ্বাস স্বয়ং চৈতন্য মহাপ্রভু নীলাচলে অদৃশ্য হয়ে যাবার পর ঘোষপাড়ায় আউল চাঁদের বেশে ফিরে এসেছেন। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ই আউল চাঁদই কর্তা ভজা সম্প্রদায় প্রবর্তন করেন। এদের ধর্ম মন্ত্র একটাই, মানুষের সঙ্গে মানুষের কোনো তফাৎ নেই, সব মানুষকেই ভাই বলে নিজের বুকে টেনে নাও। দীপু বলল, বাহ, এ তো খুবই ভালো ব্যাপার, কিন্তু এই পরিবেশও খুনোখুনি? মানুষ হাসতে হাসতে বলল, কিন্তু সর্ষের মধ্যেই তো ভূত লুকিয়ে থাকে। ওই নীতিটা যদি সবাই মানত, তাহলে তো আমাদের দরকারই ফুরিয়ে যেত। বসে বসে সরকারি মাইনে গোনা ছাড়া আর তো কিছুই করার থাকতো না। নীল বলল, এই নৃপেন সাহা লোকটির সঙ্গে কি মিট করা যায়? আপনি চেনেন ওকে? না, ঠিক চিনি না। আসলে চেনার তো কোনো দরকার পড়েনি। 24-25 বছর আগে একবার উনি সাসপেক্টেড হয়েছিলেন, কিন্তু এখন শুনেছি অতি সজ্জন ব্যক্তি। আপনি যদি চান আমি ওর সঙ্গে আপনার মোলাকাত করিয়ে দিতে পারি। বলুন, কবে দেখা করবেন? আজ?
হ্যাঁ, আজ হতে পারে। আজ তো রোববার। আশা করা যায় ভদ্রলোক বাড়িতেই থাকবেন। ব্যবসা করেন বললেন না? হ্যাঁ, কলকাতায়। তবে সব দিন যান না, সপ্তাহে ২-১ দিন। এটা অবশ্য শোনা কথা। তাহলে চলুন। অসুবিধা হবে না তো? অসুবিধে একটাই, আমার এই উর্দিটা। পুলিশের উর্দি দেখলে লোকে তিলকে তাল দেখে। ঠিক আছে, একটু বসুন। আমার কোয়ার্টার তো কাছেই, একটু চেঞ্জ করে আসি। ও হ্যাঁ, আরও একটা কথা। ফেরার পথে আমার এখানে কিন্তু মধ্যাহ্নভোজনটা আপনাকে সেরে তবেই ফিরতে হবে। আফটার অল আপনি হচ্ছেন বিকাশদার বিশেষ সম্মানিত বন্ধু। মণিদীপাদির বোন, আই মিন বিকাশদার শালিকার সঙ্গেও আলাপ হয়ে যাবে। কি রাজি তো? নীল কিছু বলার আগেই দীপু বলে উঠল, ওহ শিওর, বিকাশ দাস শালিকার সঙ্গে তো আলাপ করতেই হবে। যান মশাই, তাড়াতাড়ি বাড়ি থেকে ঘুরে আসুন। একই জায়গায় সামান্য দূরত্বে দুটো বাড়ি। একটা বাড়ি ঝকঝকে তকতকে, দোতলা বাড়ি। যদিও এই অঞ্চলে মাঠ কোঠার সংখ্যাই বেশি, কিন্তু পাকা বাড়িও অনেক। নৃপেন সাহার বাড়িটা জনালয় থেকে সামান্য এক পেশে। সামনে পিছনে অনেকটা জায়গা জুড়ে গাছপালা রয়েছে, পুরো আছে, ইট বাঁধানো সীমানা, পাঁচিলও আছে। নৃপেন সাহার বাড়িটা এখন বেশ শান্ত আর নির্জন। একটা বোগেনভেলিয়ার গাছ মাটি থেকে বারান্দা পর্যন্ত উঠে গেছে। বাড়িটার চারপাশে ফুলের গাছ রয়েছে অনেক, বেশ বোঝা যায় সেগুলোর পিছনে মানুষের যত্নের ছোঁয়া আছে। আর ঠিক কিছুটা দূরেই আর একটা বাড়ি। বাড়ি নয়, খণ্ডার। বট আর অশ্বত্থ মিলেমিশে বাড়িটাকে যেন আঁকড়ে ধরে আছে। পলেস্তারা তো কবেই খসে গেছে। জানালা দরজা সব ভিতর থেকে বন্ধ। সন্ধেবেলা এলে ভূতের বাড়ি বলে মনে হতো। বাড়িটা দেখতে দেখতে দীপু বলল, তাহলে এই সেই ঐতিহাসিক বাড়ি? মানুষ বললেন, হ্যাঁ, ঐতিহাসিকই বটে। ২৪-২৫ বছর ধরে একান্ত অযত্নে পড়ে আছে। দীপু বলল, কতদিন এভাবে পড়ে থাকবে? জানি না। এ বাড়ির আর তো কোনো ওয়ারিশ নেই। এক সময় ধুলো হয়ে মাটিতে মিশে যাবে। দেখুন না, অশ্বত্থ আর বটগাছের কি জমাট আলিঙ্গন, যেন মনে হচ্ছে গাছটাই বাড়িটাকে ধরে রেখেছে। নীল কোনো কথা বলছিল না, এক মনে বাড়িটাকে দেখে যাচ্ছিল। দেখল বাড়ির মেন গেটে একটা তালা ঝুলছে। নৃপেন সাহার বাড়ি না গিয়ে ও গিয়ে অবনী ঘোষের দরজার ফটকের সামনে দাঁড়ালো। তালাটা খুব মনোযোগ দিয়ে দেখল। তারপর বাড়িটাকে প্রদক্ষিণ করতে শুরু করলো। বন্ধ দরজা জানলাগুলোও আর অক্ষত ছিল না। সম্ভবত রোদ, বৃষ্টি আর উইপোকার দংশনে জায়গায় জায়গায় ভেঙে গর্ত তৈরি করেছে। তারই ফাঁক দিয়ে বট আর অশ্বত্থের ডাল বেরিয়ে আসার চেষ্টা করছে। এ বাড়িরও পেছন দিকে একটা পুকুর আছে। মজা না হলেও থিকথিকে পানা আর পুকুর পাড়ের বাঁশঝাড়ে জায়গাটা প্রায় ভুতুড়ে করে তুলেছে। বুনো আগাছার জঙ্গলে চারিদিক ছেয়ে আছে। দীপু বলল, নীলদা, আর বেশি এগিয়েও না, সাপটা থাকাটা কিন্তু বিচিত্র নয়। মানুষও তাই বললেন। এ বাড়ি থেকে পুরনো কোনো রহস্যের সূত্র পাওয়া সম্ভব নয়, মিস্টার ব্যানার্জি। হাসতে হাসতে নীল বললেন, মহেঞ্জোদারো বা হরপ্পা খুঁড়েও তো অনেক কিছু পাওয়া গেছে মানুষবাবু। সেখানেও সম্ভবত সাপটা বেরিয়েছিল। ইতিহাস কিন্তু সাপেদের কথা কিছু জানায়নি। তবে এদিকে কিন্তু লোকের যাতায়াত আছে। মানুষ বললেন, কি করে বুঝলেন? পুকুরটার ঘাটে দেখুন, এক পাটি হাওয়াই চটি। মানুষও দেখলেন। তারপর বললেন, থাকতেই পারে। নিপেন বাবুর বাড়িতেও তো লোকজনের যাতায়াত আছে। তাদেরই কেউ হয়তো এদিকে এসেছিল। হতে পারে, কিন্তু এক পাটি কেন? আর এক পাটি কোথায়? হয়তো চটিটা ছিঁড়ে গিয়েছিল। স্ট্র্যাপ ছেঁড়া চটিটা এক পাটি পুকুরে ফেলে দিয়েছে। তা হতে পারে, কিন্তু চটিটা সম্ভবত কোনো মহিলার। ছোট সাইজ দেখে বলছেন? এটা কি মাস? কেন? ফাল্গুন মাসের শেষ দিক। ২-৪ দিন বা ২-১ মাসের মধ্যে কি ঝড় বৃষ্টি হয়েছিল এদিকে? না তো, হয়নি। তাহলে একটু ভালো করে দেখুন তো চটিটা। মানুষ আর দীপু ঝুঁকে পড়ে চটিটা দেখল। তারপর নীলের কাছে এসে মানুষ বললেন, আপনার নজর আছে স্বীকার করতে বাধ্য হচ্ছি। চটির বুকে হালকা আলতার দাগ। নীল জিজ্ঞাসা করল, রক্তের দাগ নয় তো? একটু ভ্যাবাচাকা খেয়ে মানুষ বললেন, রক্ত? না, রক্তের শুকনো দাগ তো এরকম হবে না। তাহলে আলতা পড়া পায়ের ছাপ হতেই হবে। আপনি কি চটিটা কালেক্ট করতে চান? আমি নই,
আপনি ইচ্ছে করলে কালেক্ট করতে পারেন, কারণ অকুস্থলটা আপনার এলাকার। যদি কোনো দিন প্রয়োজন পড়ে তখন হয়তো কালেক্ট না করার জন্যে আফসোস করতে হতে পারে। কিছু একটা ভেবে নিয়ে মানুষ পকেট থেকে রুমাল বার করে চটিটা মুড়ে নিতে নিতে বললেন, আপনি ঠিকই বলেছেন, চটিটা প্রায় নতুন। এত পুরনো জায়গায় এমন নতুন চটি অবহেলায় পড়ে থাকার কথা তো নয়। আলতার দাগটাও খুব একটা ফেড হয়ে যায়নি। থাক, দরকারে লাগতে পারে। তাহলে এবার নৃপেনবাবুর বাড়ি যাবেন তো? হ্যাঁ, চলুন। তবে আর একবার মেন গেটের কাছে যাব। আসুন। আবার ওরা সদর দরজাটার সামনে গিয়ে দাঁড়ালো। তীক্ষ্ণ দৃষ্টিতে তালাটার দিকে তাকিয়ে রইল নীল। মানুষ জিজ্ঞাসা করলেন, তালাটা অত কি দেখছেন মিস্টার ব্যানার্জি? তালাটা কতদিনের পুরনো বলে মনে হয়? মিনিমাম 24-25 বছর। পুলিশই লাগিয়ে দেয় তালাটা। পুলিশ যখন তালা লাগায় সিল করে দেয়, কোথায় সেটা? তাছাড়া তালাটার গায়ে মরচে ধরে যাবার কথা, এবং দীর্ঘদিন ধরে একটা তালা যদি খোলা না হয় তার লিভারেও মরচে পড়ে যাবে। সেটাই তো যুক্তিসঙ্গত ব্যাখ্যা। তবে তালার গায়ে কিন্তু মরচে ধরে গেছে। হ্যাঁ, ধরেছে, কিন্তু মরচের সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস যে থাকার কথা। কি? ধুলো, ঝুল কিংবা মাকড়সার জাল, যেমন পড়েছে অন্য দরজার জানলার গায়ে। মানুষ বললেন, আপনি ঠিক কি মিন করতে চাইছেন মিস্টার ব্যানার্জি? না, কিছু না, চলুন যাওয়া যাক। অতঃপর নৃপেন সাহার প্রধান ফটকে যাওয়া হলো। দরজা ভিতর থেকে বন্ধ। মানুষই দরজার কড়া নাড়লেন। বার তিনেক পর একজন মাঝবয়সী লোক দরজা খুলে দাঁড়ালো। বেশ গাঁট্টা গুঁট্টা, গায়ে সাদা ফতুয়া, কাপড় ভাঁজ করে লুঙ্গির মতো করে পরা, কপালে সাদা ফেটটি, মাথাটি ন্যাড়া। জিজ্ঞেস করলেন, আপনারা কোথা থেকে আসছেন? উত্তরটা নীলই দিল, কলকাতা থেকে। নৃপেনবাবু কি আছেন? আছেন, দ্বিপ্রাহরিক আহার শেষে তিনি সামান্য বিশ্রাম করছেন। ডাকার কি অসুবিধে আছে? না, অতিথি এলে উনি কাউকে নিরাশ করেন না। আপনারা ভিতরে আসুন, আমি কর্তাকে ডেকে দিচ্ছি। নীল জিজ্ঞাসা করল, আপনি কি এ বাড়ির? আগে হ্যাঁ, আমি কর্তার সঙ্গেই কাজ করি। আপনারা বৈঠকখানায় বসবেন, চলুন। বৈঠকখানাটা অতি সাধারণভাবে সাজানো। মামুলি তক্তপোষের ওপর সাদা চাদর বিছানো, সাদা খোলের বিশাল একটা তাকিয়া। বিছানায় বেশ সাজানো অবস্থায় দুটি ধর্মগ্রন্থ। দেওয়ালে মহাপ্রভুর অতি পরিচিত বিশাল একটা ছবি, বড় আকারের মালাও ঝুলছে। তক্তাপোষের চারপাশে বেশ কয়েকটা কাঠের চেয়ার সাজানো রয়েছে। একদিকের দেওয়ালে দেওয়াল আলমারি, অধিকাংশই ধর্মগ্রন্থ। আছে নিমাই চরিত, বৈষ্ণব সাহিত্যের ওপরও বেশ কিছু বই রয়েছে। তিনজনে তিনটে চেয়ার টেনে বসলো। মানুষ জিজ্ঞাসা করলেন, এখানে কি পরিচয় দেবেন? নৃপেনবাবু সম্ভবত আমাকে চেনেন। উল্টোপাল্টা কিছু বললে ধরে ফেলবেন। নীল বলল, দেখি না কিভাবে শুরু করা যায়। ইত্যবসরে আগের লোকটি 3 গ্লাস কাঁচা আমের শরবত এনে হাজির করলো। নীল বলল, মনে হচ্ছে আমের শরবত। লোকটি বলল, আগে হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ কর্তার জন্যে কাঁচা আমের শরবত করা হয়েছিল। সবই প্রভুর ইচ্ছে। আপনারা এসে পড়লেন। আসলে যার যেখানে যা অন্য মাপা। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন। তা আপনার নামটা কি জানতে পারি? আগে ঘনশ্যাম দাস। যদিও আমি এ বাড়িতে গৃহকর্ম করি, তবু কর্তা আমাকে দাস ভাবেন না। ওনার কাছে সবাই সখা। উনি আমার সঙ্গে সেই মতোই ব্যবহার করেন। তা ঘনশ্যামবাবু, এ বাড়িতে কি আপনি আর আপনার কর্তা একাই থাকেন? আগে তা কেন, কর্তা থাকেন, কর্তা-মা থাকেন, কর্তার পুত্র পুত্রবধূ থাকেন, কর্তার একটি নাতিও আছে, তিনিও থাকেন, তবে সে বালক মাত্র। কর্তার কোনো মেয়ে নেই? আছেন, তেনার তো বিবাহাদি সম্পন্ন হয়ে গেছে। তিনি শ্বশুরালয়েই থাকেন, কলকাতায়। দীপু ফুট কাটল। বাহ, আপনি তো কথার মধ্যে শুদ্ধ বাংলা পাঞ্চ করতে পারেন। নিশ্চয়ই লেখাপড়া করেন। লজ্জিত হেসে ঘনশ্যাম বলল, এ কর্তার ইচ্ছায় কর্ম। আউল চাঁদ বলে গেছেন, যে যে কর্মই করো না কেন নিত্য শিক্ষা দীক্ষার সঙ্গে যুক্ত থাকবে, বই পড়বে, ধর্মগ্রন্থ পড়বে, ওতে মনের প্রসারতা বৃদ্ধি পায়। নীল আর মানুষ পরস্পরের মধ্যে দৃষ্টি বিনিময় হওয়ার মুহূর্তেই বাইরে থেকে বেশ গুরুগম্ভীর স্বর ভেসে এলো, ঘনশ্যাম,
আছো নাকি? ঘনশ্যাম বলল, ওই কর্তা এলেন, আপনারা বাক্যালাপ করুন, আমি আসি। ঘনশ্যাম বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই দীর্ঘকায় এক ব্যক্তির প্রবেশ। গায়ে সিল্কের সাদা ফতুয়া, নিম্নাঙ্গে সাদা সিল্কের ধুতি, পায়ে সাদা কাপড়ের স্ট্র্যাপ লাগানো কাঠের চটি, কপালে এবং নাকে রসকলি, সযত্নে কামানো দাড়ি গোঁফ, মাথায় ঘাড় পর্যন্ত দীর্ঘ কাঁচা পাকা চুল, গলায় কণ্ঠি, বয়স আন্দাজ 55 থেকে 60-এর মধ্যে, তীক্ষ্ণ নাক, দীর্ঘায়িত চোখ, দৃষ্টিটাও বেশ প্রসন্ন। গায়ের রংটি ঈষৎ শ্যামবর্ণ। বয়সকালে হয়তো কেষ্ট ঠাকুরের 2য় সংস্করণ ছিলেন, এখন সেটি না হলেও বেশ সুপুরুষ বলা যায়। নৃপেন সাহাকে ঢুকতে দেখেই 3 জনে উঠে দাঁড়িয়েছিলেন। জলদগম্ভীর অথচ মোলায়েম কণ্ঠে নৃপেন সাহা বললেন, এ কি কথা, গাত্রোত্থানের কোনো প্রয়োজন নেই, আপনারা আমার অতিথি, উপবেশন করুন। 3 জনেই বসে পড়ল। নৃপেন সাহা গিয়ে বসলেন তক্তপোষে। বিশাল তাকিয়ায় পিঠ ঠেকিয়ে বললেন, সেসব তো কবেই চুকে বুকে গেছে, তাহলে মাননীয় ওসি সাহেবের পুনরায় আগমন কেন? আবার চোরা দৃষ্টি বিনিময় হলো নীল আর মানসের। উত্তরটা মানানসই দিলেন। তাহলে আপনি আমাকে চেনেন? বিলক্ষণ। আপনারা হলেন শাসক, শান্তির প্রতিভূ। আপনাদের চেনা তো আমাদের মতো সাধারণ মানুষের অতীব প্রয়োজন। কখন কি প্রয়োজন পড়ে তার কি কিছু ঠিক আছে? কিন্তু এনাদের তো ঠিক চিনলাম না। অবশ্য কিঞ্চিদধিক কাল পূর্বে অবনী ঘোষের পরিত্যক্ত গৃহের সামনে ঘোরাঘুরি করতে দেখলাম। তা মহাশয়দের কি সেই কারণেই আগমন? আর পরিচয় লুকোবার কোনো কারণ নেই, উত্তরটা এবার নীলই দিল। হ্যাঁ নৃপেনবাবু, আপনার অনুমানটাই ঠিকই। তার আগে আমার পরিচয়টা দিই। আমি রহস্যজনক বিষয় পেলে একটু নাড়াচাড়া করে দেখতে ভালোবাসি। আমার নাম নীল ব্যানার্জি, আর আমার পাশে যিনি বসে আছেন ও দীপঙ্কর, আমার সহকর্মী। আর মানস চৌধুরীকে তো আপনি আগেই চেনেন। নৃপেন সাহা সামান্য চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তার অর্থ আপনি গোয়েন্দা এবং কোনো তদন্তে এসেছেন। আপনার এই অনুমানও ঠিক, কিন্তু স্মরণযোগ্য সময়ের মধ্যে এই অঞ্চলে কোনো অপরাধমূলক কাজ তো ঘটেনি। আমার অনুমানে সারা ভারতবর্ষে এমন শান্তিপ্রিয় স্থান খুব কমই আছে। তাছাড়া আমাদের এই ঘোষপাড়া অধিকাংশই বৈষ্ণব ধর্মে দীক্ষিত, তারা অহিংসায় বিশ্বাসী। তাহলে আমি কিন্তু আজ থেকে 24-25 বছর আগে ঘটে যাওয়া একটা হত্যাকাণ্ডের রহস্য সন্ধানে এসেছি। পুলিশ সে হত্যাকাণ্ডের ফাইল ক্লোজ করে দিয়েছে, কিন্তু তা দিয়ে তো আসল সত্যটুকুকে চিরদিনের জন্য চাপা রাখা যায় না। সত্য একদিন প্রকাশ পাই। নৃপেন সাহা মৃদু হাসলেন, তারপরে বললেন, কিন্তু বাড়ুজ্জে মশাই, একটু আগেই তো বললাম সে সব চুকে বুকে গেছে। আবার কেন অতীতকে তার গহ্বর থেকে তুলে আনা? যে ঘুমিয়ে আছে তাকে নিদ্রিতই থাকতে দিন না। এ কথার কোনো উত্তর না দিয়ে নীল জিজ্ঞেস করলেন, ঘটনাটা ঘটেছিল আপনার পড়শিরই বাড়িতে, এবং এ তল্লাটে আর কেউ এত কাছাকাছি থাকতেন না, এখনও নেই। হ্যাঁ, সে কথা এখানকার কাকপক্ষী সকলেই জানে। এই যে পাঁচিল ঘেরা অংশটা দেখছেন, আমি আর অবনীদা একই সঙ্গে ক্রয় করেছিলাম। অবশ্য সেই নৃশংস ঘটনাটার পর হেদিকটা তো শুনশান। পুলিশ আপনাকে সন্দেহ করেছিল এবং গ্রেপ্তারও করেছিল। করতেই পারে, পুলিশের হাতেই আছে শাসনদণ্ড। তাদের সন্দেহ মহিমা অপার। বিনা দোষে আজও অনেক নিরীহ প্রাণী কারান্তরালে দিনাতিপাত করে। এমনও দেখা গেছে 10 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করার পর জানা যায় সে আদপেই দোষী নয়, তাকে মুক্তি দেওয়া হয়, কিন্তু তার জীবন থেকে হারিয়ে যায় 10টা বছর। ফিরিয়ে দেওয়ার কোনো ক্ষমতাই আইনের হাতে নেই। যারা তাদের নির্বুদ্ধিতায় বলুন বা স্বেচ্ছাকৃত জালে ফাঁসানোই বলুন, মানবতার কাছে সেই নির্বোধেরা তো এক ধরনের খুনি। তার শাস্তি কে দেয়? দিতে পারবে আপনাদের সমাজ, আপনাদের আইন? নীল বলল, খুবই যুক্তিসঙ্গত কথা, এর সেই কারণেই তো আপনার কাছে আসা। বিনা দোষে আপনাকেও তো বেশ কিছুদিন হাজতবাস করতে হয়েছিল।
এটা আপনারও তো একটা সামাজিক দায় আসল অপরাধীকে খুঁজে বার করে আইনের হাতে তুলে দেওয়া, যাতে একটা ভুল বারবার না ঘটে। কি জানতে চান আপনি? কি ঘটেছিল সেদিন? অতি অসম্ভব একটা প্রশ্ন করলেন। এ প্রশ্নের জবাব আমি কেমন করে দেব? একমাত্র আপনিই তো অবনী ঘোষের নিকট প্রতিবেশী। হ্যাঁ, নিকট প্রতিবেশী তো বটেই, কিন্তু আমার পক্ষে তো তাদের গৃহের দিকে সর্বক্ষণ তাকিয়ে থাকা সম্ভব নয়। আপনি কিন্তু একটু আগেই আমাদের গতিবিধি লক্ষ্য করছিলেন। সেটা অকস্মাৎ ঘটে যাওয়া একটা ঘটনার প্রতিফলন। আমার শয়নকক্ষটি এই কক্ষের ঠিক ওপরেই। দ্বীপ্রাহরী কাহারাদির পর আমি আমার কক্ষে একটু পায়চারি করি। খোলা জানালা দিয়ে অকস্মাৎই আপনাদের দেখে ফেলি। তার মানে পাঁচজন লোক পাশের চৌহদ্দির মধ্যে খুন হয়ে গেলেও আপনি তার বিন্দু বিসর্গ টের পাননি? এ কথা আমি বরাবরই পুলিশকে জানিয়েছি। আমি ধর্মভীরু মানুষ, অহিংসায় বিশ্বাসী। এই ধরনের ঘৃণ্য কাজ আমি এবং আমার গৃহের কারো পক্ষেই করা সম্ভব নয়। বৈষ্ণব ধর্মে প্রতিহিংসার বা হিংসার কোনো স্থান নেই। অবনী ঘোষ মানুষটা কেমন ছিলেন? নিশ্চয়ই তার সঙ্গে আপনার আলাপ ছিল। ছিল বই কি। অবনী ঘোষ প্রায় আমার অগ্রজ প্রতিম শ্রদ্ধেয় মানুষ ছিলেন। ওনার বাড়িতে আপনার যাতায়াত ছিল? ছিল। বাড়ির অন্যান্যরা, যেমন ওনার স্ত্রী, ওনার মেয়ে, ছেলে বা ওনার মা, এরা কেমন লোক ছিলেন? কারো দুর্নাম করা আমার প্রকৃতি বিরুদ্ধ, তবে মায়াদি মানে অবনীদার স্ত্রী একটু মুখরা স্বভাবের মহিলা ছিলেন। সন্দেহপ্রবণাও বটে। এমনকি আমার স্ত্রীকেও উনি সন্দেহ করতেন। আপনার স্ত্রীকে সন্দেহ করতেন কেন? কারণ আমার স্ত্রী অত্যন্ত প্রিয়দর্শিনী মহিলা এবং মিশুকে প্রকৃতির। ও গৃহের সকলের সঙ্গে আমার স্ত্রী খুব আন্তরিকভাবেই মেলামেশা করতেন। যেহেতু উনি অবনীদার সঙ্গে একটু কথাবার্তা বলতেন, ফলে মায়াদির ধারণাই জন্মে গিয়েছিল অবনীদার সঙ্গে আমার স্ত্রীর নিশ্চয়ই কোনো গোপন সম্পর্ক আছে। এই নিয়ে বেশ অশান্তিরও সৃষ্টি হয়েছিল। ফলে আমার স্ত্রী ও গৃহে যাওয়াই বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু আপনি তো অবনীবাবুর মেয়েকে পড়াতেন। হ্যাঁ, তখন আমার হাতে সময়ও ছিল, তাই পড়াতাম। মায়াদেবী এত সন্দেহপ্রবণ মহিলা হওয়া সত্ত্বেও তার মেয়ের শিক্ষার ব্যাপারে আপনার মতো একজন রূপবান যুবকের কাছে পাঠাতে কোনো দ্বিধাবোধ করতেন না? মানে আপনাকে উনি কোনো রকম সন্দেহ করতেন না? তেমন মনোভাব তো কোনোদিন নজরে পড়েনি। তাহলে আমি নিজেই ইস্তফা দিতাম। শর্মিষ্ঠা কি আপনার কাছে পড়তে আসতো, নাকি আপনিই পড়াতে যেতেন? তার কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না। কোনোদিন সে আসতো, কোনোদিন আমিই চলে যেতাম। শর্মিষ্ঠা আপনার কাছে কি পড়তো? বাংলা। বাংলায় ওর অনার্স কোর্স ছিল। আমিও বাংলা নিয়ে এমএ পাশ করেছিলাম। মানব জীবনে বৈষ্ণব ধর্মের প্রভাব এবং প্রয়োজন কতটা, এটাই প্রধানত আমাদের আলোচ্য বিষয়বস্তু ছিল। আচ্ছা, ওই পরিবারের ওপর রাগ ছিল এমন কেউ কি আপনার জ্ঞানে আছে? নৃপেন সাহা বেশ কিছুক্ষণ নীরবে কিছু ভাবলেন, তারপর বললেন, শর্মিষ্ঠার সঙ্গে এক যুবকের অন্তরঙ্গতা ঘটেছিল। যুবকটি ওদেরই এক আত্মীয়, সম্ভবত মামাতো দাদা। সেই অন্তরঙ্গতা চূড়ান্ত স্থানে গিয়ে পৌঁছয়। তার মানে? হ্যাঁ ব্যানার্জি বাবু, কথাটা লজ্জাজনক হলেও এটাই সত্যি। শর্মিষ্ঠা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তাই নিয়ে তুমুল অশান্তি। অবনীদা ছেলেটিকে শাসায়। পুলিশে অভিযোগ জানানোর কথাও বলেন। সেই ছেলেটিও পাল্টা শাসায়। কোর্ট পুলিশ করলে সে নাকি হেস্তনেস্ত করারও হুমকি দেয়। ঝাড়ে বংশে নির্মূল করে দেবার শাসানিও দেয়। থানা পুলিশ কি হয়েছিল জানি না। আর এই ঘটনার পর স্বাভাবিক কারণেই আমি আর শর্মিষ্ঠাকে পড়ানোর উৎসাহ হারিয়ে ফেলি। সম্ভবত আর আমাদের কোনো সাক্ষাৎ ঘটেনি। আপনার কি মনে হয় এই ছেলেটি যে ঝাড়ে বংশে ঘোষ পরিবারকে বিনাশ করার হুমকি দিয়েছিল সেই এ কাজ করতে পারে? এটা বলা আমার পক্ষে সম্ভব নয়। অনুসন্ধানের কাজ আপনাদের। ছেলেটি কোথায় থাকে? আমার অজ্ঞাত। আপনার স্ত্রীর সঙ্গে একটু কথা বলা কি সম্ভব? ম্লান হাসলেন নৃপেন সাহা, বলেন, কার সঙ্গে কথা বলবেন? এক অপ্রকৃতস্থ মহিলার সঙ্গে? অপ্রকৃতিস্থ মানে? পাশের বাড়িতে পাঁচটা জলজ্যান্ত মানুষ নৃশংসভাবে খুন হওয়ার সংবাদ পাওয়া এবং পর চোখের সামনে দিয়ে তাদের মৃতদেহ নিয়ে যাওয়া। সেই দৃশ্য প্রতিমার পক্ষে সহ্য করা সম্ভব হয়নি।
তারপর থেকে ধীরে ধীরে ওর মস্তিষ্কে বিকৃতি ঘটতে থাকে। এখন তো সে বদ্ধ উন্মাদ। উনি কি সর্বদাই ঘরেই থাকেন? রাখতে আর পারি কই। বর্তমানে আমার পুত্রই আমার ব্যবসা দেখাশোনা করে। আমার বৌমা আমার দুষ্টুকে নাতিকে সামলাতেই ব্যস্ত। আর আমার পক্ষে এই বয়সে একমাত্র ধর্মাচরণ ছাড়া আর কিছুই করার নেই। তবে সবার অজ্ঞাতে গৃহ হতে নির্গত হলেও বেশিদূর কোথায় যাওয়া যায় না, ফিরে আসে অল্পক্ষণের মধ্যেই। এই কারণেই তো সর্বক্ষণ গৃহের সদর দরজাটি ভিতর থেকে তালা বন্ধ থাকে। আর ঘনশ্যামকেও বলা আছে তার মা জননীকে একটু চোখে চোখে রাখতে। হঠাৎ একটা বেখাপ্পা প্রশ্ন করল নীল। আচ্ছা, আপনার স্ত্রীর পায়ের মাপ কি 4? মানে উনি কি 4 নম্বর সাইজের চটি বা জুতো পরেন? বোকা বোকা মুখে নীলের মুখের দিকে তাকিয়ে থাকে নৃপেন সাহা। ভারী অদ্ভুত প্রশ্ন তো। 4 কি 5 তা জানা নেই, তবে আমার স্ত্রীর পদযুগল অতীব সুন্দর এবং ছোটখাটো মানুষ। স্বাভাবিক কারণেই পায়ের মাপটিও ছোট। কিন্তু হঠাৎ এই অদ্ভুত প্রশ্ন কেন? কি জানি কেন হঠাৎ মনে এলো প্রশ্নটা, তাই করলাম। উনি সম্ভবত একটু সেকেলে ধরনের, তাই না? এটিও ভারী অদ্ভুত প্রশ্ন। তবু বলি, হ্যাঁ, খুবই প্রাচীনপন্থী। এখনও স্মৃতি ভরাট করে সিঁদুর পরেন, কস্তাপার শাড়ি পরেন, শাখা লোহা পরেন, পূজা পার্বণে উপবাস করেন, পায়ে আলতাও পরেন নিশ্চয়ই। অনেক দিন প্রতিমার পায়ের দিকে নজর দেয়া হয়নি। তবে পরে, কারণ আগেও নিত্য আলতা পরত। অবশ্য আলতা পায়ে মহিলাদের আমার বেশ লাগে। পদযুগল একটা অন্য মাত্রা পায়। ঠিক আছে নৃপেনবাবু, আপাতত আর একটা প্রশ্নই করার আছে। স্মরণ করে বলতে পারবেন কি, বৃহস্পতি নামে কোনো রাঁধুনি আপনার বাড়িতে কোনোদিন রান্না করতে আসতো কি? এই নামে কাউকে চিনতেন? নাম বৃহস্পতি কিনা জানি না, একটি রান্নার মেয়ে ছিল, তবে আমার বাড়িতে তো নয়। রন্ধন কার্যটি বরাবরই আমার স্ত্রী করতেন। মেয়েটি অবনীদাদের বাড়িতে আসতো, অবনীদা রান্না বান্না সবই করত। কিন্তু সেই মেয়েটি ওই একই দিনে নিহত হয় শুনেছিলাম। কিন্তু সেটি তো একটি ভিন্ন ঘটনা। তাই তো, তাই তো। ঠিক আছে, আপনার দুপুরের বিশ্রামটা নষ্ট করে দিলাম। সত্যি আমি দুঃখিত। আজ আসি। কিছু জলগ্রহণ করে যাবেন না? আপনার ঘনশ্যাম সে পর্বটি সম্পন্ন করে দিয়েছে। আম পোড়ার শরবত খুবই সুস্বাদু। আজ তাহলে আসতে আজ্ঞা দেওয়া হোক। বিলক্ষণ বিলক্ষণ। দরকার হলে আবার যদি বিরক্ত করি। বিলক্ষণ বিলক্ষণ। গরিবের আস্তানায় সর্বদাই খোলা থাকবে। সামনেই দোল পূর্ণিমা, একটু মহাপ্রভুর নাম কীর্তন করি, এলে বাধিত হব। কারো আমন্ত্রণ আমি চট করে প্রত্যাখ্যান করি না। আসব। বাইরে তখন ঠাঠা রোদ, ফাল্গুনের দুপুর। চারিদিকে পলাশ আগুন ছড়িয়েছে। কলকাতার কোকিল ডাকে না, এখানে ডাকে। মাঝে মাঝেই ডাকছে। বিস্তীর্ণ খোলা মাঠ, একদিকে খেতি জমি, তারই পাশ দিয়ে পা চলার পথ। দীপু কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল, মানস বললেন, না মিস্টার দীপু, এখন আর কোনো প্রশ্ন নয়। মাথার চাঁদি ফেটে যাচ্ছে। আগে বাড়ি চলুন। এতক্ষণ শ্রীরূপার রান্না শেষ হয়ে গেছে। আগে জম্পেশ করে খাওয়া, তারপর যার যা প্রশ্ন। তাই হলো। দ্রুত মেঠো রাস্তা ভেঙে ওরা চলে এলো মানসের বাড়িতে। শ্রীরূপা মহিলাটিও বিকাশ পত্নী মণিদীপার মতো সহজ সরল। ওইটুকু সময়ের মধ্যে অনেক কিছু রেঁধে ফেলেছেন। সরু চালের ভাত, মাছের মাথা দিয়ে ডাল, কুমড়ো ফুলের বড়া, ইঁচড়ের ডালনা, পোনা মাছ ভাজা, বড় বড় ট্যাংরা মাছের ঝাল, শেষ পাতে কাঁচা আমের চাটনি আর দই। বহর দেখে নীল বলল, বিকাশবাবুর স্ত্রীকে আমি বৌঠান বলি। অবশ্য দীপু বলে মাসিমা। কিন্তু শ্রীরূপা, তুমি আমার থেকে অনেক ছোট। আপনি টাপনি বলতে পারছি না, নাম ধরেই ডাকবো। আপত্তি নেই তো? শ্রীরূপা বেশ সপ্রতিভ, বলল, বেশ তো দাদা, আপনার যা ইচ্ছে তাই বলে ডাকবেন। তাহলে প্রথম কথাটাই বলবো, তুমি কি দশভুজা? এ কথা কেন বলছেন দাদা? কখন করলে এত সব? মণি বৌঠানও এই একই রকম। খাওয়াতে পারলে আর কিছু চান না, কিন্তু এত তো খেতে পারবো না। তা বললে চলবে না দাদা। তবু একটা জিনিস মিস হয়েছে, একটু মিষ্টি আনা গেল না। দোহাই শ্রীরূপা, ভাগ্যিস ওটি করনি।
ফেলা যেত। বয়স বাড়ছে, মিষ্টি খাওয়া বন্ধ করে দিতে বলেছে ডাক্তার। আর এ ব্যাপারে আমার স্ত্রী খুব স্ট্রিক্ট। মানুষের দিকে তাকিয়ে চিরূপা বলল, শুনেছ দাদার কথা? বৌদির হুকুমে দাদা কিরকম খাওয়ার ওপর কন্ট্রোল করেছেন। তোমার যা খাওয়ার বহর, এবার আমাকেও বেত হাতে দাঁড়িয়ে থাকতে হবে। দীপু বলল, দিদিভাই, দাম্পত্য কলহটা এখন যদি উচ্চ রাখেন তাহলে খুব ভালো হয়। মানুষদা খুবই লজ্জিত হয়ে পড়ছেন। উনি হয়তো আধপেটা খেয়ে উঠে যাবেন। খাওয়া পর্ব শেষ হবার পর নীল পালাতেই চাইছিল, কিন্তু মানস ধরে বসালেন। মিস্টার ব্যানার্জি, আমার যে অনেকগুলো প্রশ্ন ছিল। আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে আপনার মগজে কিছু ব্যাপার ঘুরপাক খাচ্ছে। একটু আলোকপাত করুন। আর কিছু না হোক, 24-25 বছর ধরে ধামাচাপা একটা রহস্য যদি উদ্ঘাটিত হয় এবং আমার থানা এলাকায়। নীল একটু হেসে বলল, সেভাবে এখনো কিছু ভেবে উঠতে পারিনি, তবে দু একটা প্রশ্ন একটু ভাবাচ্ছে। যেমন, চটিটা ঠিক করে রেখেছেন তো? বলতে, প্রথম প্রশ্ন, চটি টাকার আপনার কি মনে হয়? নৃপেন সাহা শ্রী, যদিও আমরা তাকে দেখিনি, কিন্তু তিনি, অ্যাকর্ডিং টু নৃপেন সাহাজ ভার্সন, মিসেস সাহা পাগল। মাঝে মাঝেই বাড়ি থেকে সবার অলক্ষ্যে বেরিয়ে যান। কোথায় যান? ঘোষ বাড়ির জংলা পুকুরের ঘাটে পাওয়া চটিটা যদি মিসেস সাহার হয় তাহলে তার ওখানে যাতায়াত আছে। ধরুন যাতায়াত আছে, পাগলের খেয়াল যেতেই পারেন এবং নিজের চটি ফেলেও আসতে পারেন। পাগলের বোধ বুদ্ধি কম, তা দিয়ে কি প্রমাণ হতে পারে? প্রমাণ এখন কিছুই করা যাচ্ছে না। এখন কেবল প্রশ্ন, ঘোষ বাড়ির প্রধান ফটকের কড়ায় লাগানো তালাটা এত পরিষ্কার কেন? ওটা পুলিশের লাগানো তালা নয়, আই অ্যাম শিওর। তার ওপর দীর্ঘদিন ব্যবহৃত অবস্থায় থাকলে অবশ্যই চাবির গর্তে ময়লা জমবে। তা জমেনি। তার মানে কি ওটা ব্যবহার করা হয় বা হচ্ছে? যদি হয় তাহলে সেটা করছে কে? নৃপেন সাহার বাড়ির কেউ? যদি আমার মনে হওয়াটা স্বাভাবিক হয় তাহলে সে এ কাজটা করছে কেন? ও বাড়ির মধ্যে কি এমন কোনো রহস্য লুকিয়ে আছে? মানস বললেন, ওরে বাবা, আপনি তো প্রশ্নের ঝড় তুলে দিলেন। প্রশ্নগুলো নিজের কাছেও করুন, উত্তরগুলো পাবার চেষ্টা করুন, হয়তো অনেক জট খুলে যেতে পারে। মানস খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, আর কিছু? হ্যাঁ, আরও একটা প্রশ্ন আছে, কিন্তু সে প্রশ্নের জবাব কে দেবে? প্রশ্নটা কি? বিজয়ের মা, আই মিন বৃহস্পতি, সেদিন বিকেলে কাজ করতে এসেছিল, কিন্তু তার যাবার কথা সন্ধ্যের পর। এছাড়াও সত্যি কি তালা বন্ধ দেখেও ফিরে গিয়েছিল? ভাঁড় ভর্তি রসগোল্লা কি কেউ তাকে দিয়েছিল, নাকি সে ময়রার দোকান থেকে কিনেছিল? ক্যাডবেরি চকলেট নিয়ে গেছিল ছেলের জন্য, কেনা না কারো দেওয়া? কিছু টাকা পাওয়া গিয়েছিল বেশ কিছু প্রসাধনের সামগ্রী। নিজেই কিনেছিল নাকি কেউ দিয়েছিল? যুক্তিবাদী মন দিয়ে চিন্তা করলে একটা জিনিসই পরিষ্কার হয়, সেদিন সে দমকা কিছু টাকা হাতে পেয়েছিল, যা দিয়ে আমি ধরে নিচ্ছি যে ওই সমস্ত জিনিস নিজেই কিনেছিল। তার মানে কেউ তাকে টাকা দিয়েছিল। মানুষ বললেন, সেটাই সম্ভব। আরও একটা ব্যাপার ভেবে দেখুন, আজ থেকে 24-25 বছর আগে 1200-1250 টাকার মানি ভ্যালু কিন্তু খুব একটা কম নয়। আজকের দিনে একজন রাঁধুনির মাইনে মিনিমাম 500 টাকা, কিন্তু 20-25 বছর আগে সেটা ভাবা যেতই না। ওই রকম একজন ঝুপড়িবাসীর ঘরে অতগুলো টাকা আসে কিভাবে? ইউ আর কারেক্ট। টাকাটা সে কোথায় পেল? 5 বাড়ির কাজ করে সে কত টাকা রোজগার করত? হঠাৎ বিলাসিতা করার মতো টাকা নিশ্চয়ই সে জমাতে পারত না। কিন্তু এসব উত্তর আজ আর পাবার উপায় নেই। মেয়েটাই তো মারা গেছে। ইয়েস, হিয়ার ইজ অ্যানাদার পয়েন্ট। ওই একই দিনে বৃহস্পতি নিজের ঘরে খুন হয়, একই ধরনের অস্ত্রে। তার মানে খুনি একজনই, কিন্তু সে বৃহস্পতিকে খুন করবে কেন? তবে কি বৃহস্পতির সঙ্গে ওই 5-5টা হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে? যদি থেকে থাকে তাহলে এমন কারো সঙ্গে থাকবে যার সঙ্গে বৃহস্পতির কোনো লেনদেনের সম্পর্ক ছিল। সেটা কে হতে পারে বলা খুব মুশকিল। যে প্রশ্নের উত্তর দিতে পারত তাকে আর কোনো দিনই পাওয়া যাবে না।
মানস বললেন। আপনি কি কিছু সিদ্ধান্তে আসতে পারছেন? না, কারণ সব ক্ষেত্রেই উত্তর পাবার মতো কোনো মিসিং লিঙ্কই নেই। তাহলে তো রহস্য যে তিমিরে সে তিমিরেই ইনভেস্টিগেট করে লাভ। ঠোঁটের পাখে সামান্য হাসি টেনে নীল বলল, নীল ব্যানার্জির কুষ্টিতে একটা কথাই লেখা আছে, ছাই দেখলেই উড়িয়ে দেখো। অরূপ রতন মিললেও মিলতে পারে। আপনার তাই বিশ্বাস? ঈশ্বরে আপনার নিশ্চয়ই বিশ্বাস আছে। আছে। কোনো অলৌকিক তত্ত্বে আমার বিশ্বাস নেই। আমার বিশ্বাস চুক্তির চুল চেরা অঙ্কে। সেটা মিলে গেলেই বুঝতে পারবেন আমার বিশ্বাস ঠিক পথে এগোচ্ছে কিনা। তার মানে রহস্যকে আপনি উন্মুক্ত আলোয় নিয়ে আসবেনই। চেষ্টা তো করবই। মানুষ বলল, উইশ ইউ বেস্ট অফ লাক। কিন্তু আপনার সাহায্য আমার যে দরকার। আমি কথা দিচ্ছি যে কোনো প্রয়োজনে আমি আপনার পাশে থাকব। তাহলে আপনার প্রথম কাজ একটাই, আপনি তালার গায়ে লেগে থাকা হাতের বা আঙুলের ছাপ সংগ্রহ করুন। ল্যাব বলে দেবে সে ছাপ পুরুষ না মহিলার, সে ফিঙ্গারপ্রিন্ট কতদিনের পুরনো। এটা জানতে পারলে কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। আপনি যা চাইছেন সেটা কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন। আর কিছু? এখানে কোনো হোটেল, কোনো থাকা খাওয়ার জায়গা পাওয়া যাবে? এটা কিন্তু মিস্টার ব্যানার্জি প্রকারান্তরে আমায় খাটো করে দেখা। আমার এলাকায় আপনি এসেছেন একটা পুরনো রহস্যের সমাধান করতে। প্র্যাকটিক্যালি রহস্য বেদ হলে আমিও তো উপকৃত হব। আমাকে একটা রেসপন্সিবিলিটি অন্তত নিতে দিন। তার ওপর আপনি বিকাশদার বন্ধু। কেন আমার গরিবখানায় আপনাকে একটু থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে পারবো না? আপনার স্ত্রীর ওপর একটু জুলুম হয়ে যাবে না? না, আমার স্ত্রী মণিদীপাদির বোন, সমান অতিথি বৎসল। সে বরং খুশিই হবে। বলুন, আপনি কবে থেকে এখানে আসছেন? তালার ব্যাপারটা আগে মেটান। আর রথিন সরকারের ঠিকানা আমার চাই, পাওয়া যাবে কি? চলুন, আমি দিয়ে দিচ্ছি। থানার রেকর্ড বুকে পুরনো ওসিদের সব ঠিকানা আছে। তবে রথিন সরকার কিন্তু রিটায়ার করেছেন, কলকাতায় নাও থাকতে পারেন। তবু ঠিকানাটা পেলে একবার চেষ্টা করে দেখব। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের এ সপ্তাহের প্রথম গল্প, গোয়েন্দা নীলাঞ্জন ব্যানার্জির শেষ কোথায় প্রথম পর্ব। গল্পটা যদি ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলে আজ নতুন গল্প শুনছেন বা আমার চ্যানেলে নতুন, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা একবার ভিজিট করার জন্য। আমরা এই ধরনের গোয়েন্দা গল্প নিয়ে কাজ করে থাকি। আর গল্প ভালো লাগলে, আমাদের গল্পের সিলেকশন ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই পাশের যে বেল আইকনটা আছে সেটা অল করে দেবেন। অনেকেই আছেন যারা গল্প শুনছেন কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না এবং পাশের বেল আইকনটা প্রেস করছেন না। তাদের কাছে আমি আবারও বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই মনে করে পাশের বেল আইকনটাকে অল করে দেবেন, যাতে নতুন গল্প আপলোড হলে অবশ্যই তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন গল্প নিয়ে এ সপ্তাহে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর পরিমাণে ভালো ভালো গল্প শুনুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।